আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিক ইসলাম আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আলোচনা করব আমরা সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের দ্বিতীয় পর্ব নিয়ে। সো আমরা ইতিমধ্যেই বিগত পর্বগুলোতে আমরা পি টাইপ এবং এন টাইপ সম্পর্কে জেনেছি, এবং পি টাইপ এবং এন টাইপ মিলিত হয়ে যে ডায়োড তৈরি হয় সেটা থেকে আজকে দেখব। সো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডায়োড। সো সবাই খাতায় সুন্দর করে লিখে ফেলতে পারো। আজকে আমরা কি শিখবো, এখানে বিশেষ করে ডায়োড নিয়ে শিখবো, যে ডায়োডে কীভাবে ডায়োড গঠিত হয়, ডায়োডের বিভিন্ন যত ইনফরমেশন আছে, ডায়োড কীভাবে কাজ করে, সব কিছু ডায়োড দিয়ে কী করে সেটা আমরা দেখব। সো শুরুতেই চলো আমরা এখান থেকে দেখে ফেলি। এটির নাম দেওয়া হচ্ছে পিএন জাংশন ডায়োড। এটার নাম দিয়ে ফেলো কি, এটাকে বলতেছি আমরা কি পিএন জাংশন ডায়োড। সেটা হচ্ছে আমাদের কি পিএন জাংশন ডায়োড। সো পিএন জাংশন ডায়োড। সো এই পিএন জাংশন ডায়োডে কি হয় সেটা চলো আমরা এখান থেকে এখনই দেখব। পিএন জাংশন ডায়োডে আমাদের বেসিক্যালি এখান থেকে কী হয়। সো আমাদের কাছে যে হচ্ছে আমরা যেটা শিখছিলাম যে পি টাইপ এবং এন টাইপ, একটু মনে করে দেখো আমরা কি বলছিলাম, যে আমাদের পি টাইপের মধ্যে বা আমাদের এন টাইপের মধ্যে বেসিক্যালি কী থাকবে, আমাদের পি টাইপ এবং এন টাইপের মধ্যে বেসিক্যালি কী থাকবে। ধরলাম এই হচ্ছে আমাদের একটা, এখানে ধরলাম একটা আমাদের পি টাইপ আছে, এবং এই পি টাইপের মধ্যে আমরা একটু মনে করে দেখি আমাদের কী ঘটনা ছিল। যে পি টাইপের মধ্যে মেজরিটি চার্জ ক্যারিয়ার কী ছিল, একটু যদি মনে করো যে পি টাইপে কিন্তু ছিল হোল মেজরিটি চার্জ ক্যারিয়ার, এবং সেখানে আমরা যে ডোপিং করতাম, এখানে ডোপিং করতাম কি ত্রিযোজী পরমাণু ডোপিং করার মাধ্যমে আমরা কিন্তু এটা বানাইতাম। এবং সেক্ষেত্রে আমরা যেটা পাইতাম সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের যদি ডোপিং করতাম, অ্যালুমিনিয়াম নিজে মাইনাস হইতো। সো এটা কিন্তু আমরা এভাবে রিপ্রেজেন্ট করবো, আমরা কিন্তু আগে দেখে আসছিলাম যেটাকে আমরা এরকম মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সাপোজ এরকম আমাদের আছে, এরকম আমাদের আছে। সো এইটার মধ্যে আমাদের কি আছে, সব বাকিগুলো একটু এখানে এঁকে ফেলি। এই যে আমাদের মাইনাস আছে, এই যে আমাদের মাইনাস আছে, এই যে আমাদের মাইনাস আছে। সো এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতাম, পি টাইপকে কিন্তু আমরা এভাবে রিপ্রেজেন্ট করতাম, পি টাইপকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতাম। সো এটা আমাদের এখানে থাকলো এখান থেকে। এবং এর মধ্যে পি টাইপের মধ্যে আমাদের কী ছিল, যে এর মাথার মধ্যে কিন্তু কী ছিল, যে হোল ছিল, বা এখানে আমাদের হোল থাকতো। হোল এখানে যত জায়গায় আমরা ডোপিং করতাম সব জায়গায় আমরা পি টাইপের ক্ষেত্রে হোল পাইতাম। সো হোল আমাদের ছিল এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার। এবং শুধু হোল না, এর মধ্যে কিন্তু মাইনর চার্জ ক্যারিয়ার ইলেকট্রন, সেটাও কিন্তু এর মধ্যে থাকবে। সো এখানে কিন্তু ইলেকট্রনও আছে, কিন্তু সামান্য পরিমাণে ভিন্ন জায়গায় কিন্তু ইলেকট্রনও আছে এরকম। হ্যাঁ, সো এখানে ভিন্ন সময় ইলেকট্রনগুলো আছে, ভালো কথা। সো এটা হচ্ছে আমাদের পি টাইপের একটা আমাদের হচ্ছে একটা কি, যে একটা আমাদের ডোপিংকৃত একটা অঞ্চল। সো পি টাইপ দিয়ে আমরা ডোপিং করছি। এবং এরকম আমরা সেম আমরা একই পরিমাণ হচ্ছে আরেকটা ডোপিং করতেছি, যে হচ্ছে আরেকটা ডোপিং করতেছি হচ্ছে এন টাইপ। সো এন টাইপের একটা ডোপিং আমরা আসলে করতেছি। সো এখানে কী ঘটনা ঘটবে, এখানে এন টাইপগুলোর জন্য আমরা এরকম পাবো। এন টাইপের জন্য সাপোজ আমরা এখানে পাচ্ছি হচ্ছে কি, সবগুলো পাচ্ছি মনে করো কথা বলতে এরকম, যে এখানে আমরা পাচ্ছি এন টাইপের ক্ষেত্রে কিন্তু যে প্লাস থাকতো আমাদের, তাই না, যে হচ্ছে ফসফরাস সাপোজ কী করছে, ইলেকট্রনটা ত্যাগ করে প্লাস হয়ে গেছিল। সো এরকম কিন্তু আমরা পাইছিলাম, একটু যদি মনে করে দেখো বিগত ক্লাসে আমরা সেটা কিন্তু পাইছি। এবং এখানেও আমরা কি পাচ্ছি, যেরকম আমরা পাচ্ছি। এবার ভালো কথা, এবার এখান থেকে আমরা কি দেখতেছিলাম, যে এখানে কিন্তু আমাদের যে চার্জ ক্যারিয়ারটা ছিল, সেই চার্জ ক্যারিয়ারটা কি ছিল, এই চার্জ ক্যারিয়ারটা ছিল হচ্ছে কি, যে ইলেকট্রন। এখানকার চার্জ ক্যারিয়ারটা ছিল হচ্ছে ইলেকট্রন। সো ইলেকট্রনই কিন্তু এখানে চার্জ ক্যারিয়ার হিসেবে ছিল, ইলেকট্রনই কিন্তু চার্জ ক্যারিয়ার হিসেবে ছিল। এখানে ইলেকট্রনই ছিল আমাদের যে মেইনলি চার্জ ক্যারিয়ার, এখানকার মেইন চার্জ ক্যারিয়ার। সো ইলেকট্রন ছিল চার্জ ক্যারিয়ার, এবং শুধু ইলেকট্রনই যে থাকতো তা না, এখানেও মাইনরিটি কিছু চার্জ ক্যারিয়ার কিন্তু আমরা পেতাম। এখানকার মাইনরিটি চার্জ ক্যারিয়ারগুলো কী ছিল, যে হোল, বিভিন্ন জায়গায় আমরা কি এরকম হোল দেখতাম। সো হোলগুলো ছিল কিন্তু এখানকার মাইনরিটি বা মাইনরিটি চার্জ ক্যারিয়ার। সো এখানে দুইটা দেখালাম আমরা। সো এই হচ্ছে আমাদের পুরো জিনিসটা ছিল, এটা আমাদের ছিল কি, এটা ছিল হচ্ছে আমাদের পি টাইপ। সেটাকে নাম দিতাম হচ্ছে আমরা কি, যেটা বলতাম হচ্ছে পি টাইপ। সো এই হচ্ছে আমাদের পি টাইপ ডোপিংকৃত একটা অঞ্চল, এবং এন টাইপ দিয়ে আমরা ডোপিংকৃত একটা অঞ্চল এখানে পাইছি। সো পি টাইপ এবং এন টাইপকে যদি আমরা এভাবে একসাথে সংযুক্ত করি, বা জিনিসটা কীভাবে বাস্তবে বানানো হয়, একটা সেমিকন্ডাক্টরের বিশাল ক্যালাসকে বা ক্রিস্টালকে কিছু অংশ পি টাইপ দ্বারা ডোপিং করা হয়, কিছু অংশকে এন টাইপ দিয়ে ডোপিং করা হয়। তো এই তো হয়ে গেল পি টাইপ আর এন টাইপের ডোপিংকৃত একটা অঞ্চল, অর্থাৎ পিএন জাংশন ডায়োড। সো একসাথে যখন আমরা যুক্ত করতেছি পি টাইপ এবং এন টাইপকে, তখন সেটাকে নাম দিচ্ছি হচ্ছে আমরা পিএন জাংশন ডায়োড। সো পিএন জাংশন ডায়োড আমরা মাত্র যুক্ত করলাম, এখনও কিন্তু এর সাথে আমরা কোনো ভোল্টেজ বা কোনো কিছু সংযুক্ত করিনি। সো নর্মাল অবস্থায় এখানে কী ঘটনা ঘটে সেটা আমরা জানতে চাই, যেখানে সাধারণত আমরা যুক্ত করে রাখি তাহলে কী ঘটনা ঘটবে। এবার প্রথম কথা, এখানে দেখো প্রচুর পরিমাণে কি আছে, হোল আছে, এবং এখানে কি প্রচুর পরিমাণে কি ইলেকট্রন আছে। সো হোল এবং ইলেকট্রন দেখা যাচ্ছে। সো ব্যাপন প্রক্রিয়াতে শুরুতে যখন তুমি যুক্ত অবস্থায় থাকবে, সেখানে প্রচুর হোল আছে, এই পাশে হোলের সংখ্যা খুবই কম।
সো ব্যাপন প্রক্রিয়াতে এই হোলগুলা এই পাশ থেকে কি হবে, এই পাশ থেকে এই সামনে এরকম যাওয়া শুরু করবে, এই পাশ থেকে এদিকে যাওয়া শুরু করবে, এই পাশ থেকে এদিকে যাওয়া শুরু করবে। এবং এখানে যে আমাদের কীগুলো আছে, এখানে যে আমাদের এই ইলেকট্রনগুলো আছে, এখানে প্রচুর ইলেকট্রন, এদিকে ইলেকট্রনের সংখ্যা কম। সো ব্যাপন প্রক্রিয়াতে ইলেকট্রনগুলো এই পাশ থেকে এই পাশে একটা তারা ফ্লো অনুভব করবে এবং তারা এই পাশ থেকে এই পাশে আসবে। এবং যখনই আসবে তখন দেখো যে এরা এরকম সবাই যখন এরকম এদিক থেকে এদিকে যাবে তখন কি ঘটনা ঘটবে, যে হোলগুলো সবাই এদিকে তাড়ন অনুভব করতেছে, ইলেকট্রনগুলো সবাই এদিকে একটা তাড়ন অনুভব করতেছে। সো যখনই আসবে, সো এই ইলেকট্রন আর হোল যখন এরকম দেখা হবে তারা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। ইলেকট্রন আর হোল পরস্পর কী হয়েছে, ভ্যানিশ হয়ে যাবে। তার মনে করো এই হচ্ছে আমাদের ইলেকট্রনটা ছিল, এরা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। সো এরা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, এখানে যেটা ছিল এরা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, বা ঠিক এখানে যে ইলেকট্রনটা ছিল এই ইলেকট্রনটাও কিন্তু কী হয়ে যাবে, ইলেকট্রন কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, এই ইলেকট্রন কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। সো এরা পরস্পর কী হয়ে গেল, এরকম ভ্যানিশ হয়ে গেল। ঠিক আছে, সো এরা পরস্পর মিলেমিশে ভ্যানিশ হয়ে গেল। ঠিক তেমনিভাবে এখানে যারা আছে, হ্যাঁ এখানে যারা আছে সো এরাও কিন্তু দেখা যাবে কি এখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো সাপোজ এখানে যেটা ছিল আর কি, এখানকার যেই হোল ইলেকট্রনটা, হ্যাঁ সো এরাও পরস্পর এরকম কি ভ্যানিশ হয়ে যাবে। কীভাবে ভ্যানিশ হইলো, আমরা জানি হোল আর ইলেকট্রন পরস্পর কি নাকচ করে দেয়। সো এখানেও সেম আমাদের একটা আছে, হোল ইলেকট্রন যাচ্ছে, এরা একে অপরের সাথে ধাক্কা খেয়ে কী হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। সো হোল আর ইলেকট্রন কী হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। সো আমরা সেটাকে জাস্ট এভাবে দেখাইতেছি যে ওকে আমাদের এখানকার এই জিনিসটা নাই আর এই হোলটাও আমাদের এখানে নাই। ঠিক আছে, সো এটা আমাদের এখান থেকে বাদ চলে গেল, সো এটা বাদ চলে গেল। সো ভালো কথা। সো এইটুকু জিনিস তুমি একটা জিনিস খেয়াল করলাম। সো এরপরে কি, এরা যখন যাইতে ধরলো আর এরা যখন আসতে ধরলো, এরা পরস্পর ভ্যানিশ হয়ে গেল। এখন কথা হচ্ছে এরা কি যাবে না, হ্যাঁ এরাও যাইতেছিল, কিন্তু যাওয়ার সময় এখন খেয়াল করে এই অবস্থা যখন ক্রিয়েট হয় তখন এই যে এই পাশের যেই হচ্ছে হোল তো পজিটিভের মতো আচরণ করে। সেই হোলগুলা এইখানে যে পজিটিভ যেই চার্জগুলা সেগুলাকে কি করবে, এবার বিকর্ষণ করে আর যাইতে চাবে না। ও যাওয়ার সময় কি এখানে পজিটিভ আসছে, বিকর্ষণ অনুভব করবে আর যাবে না। ঠিক তেমনিভাবে এই পাশে যে ইলেকট্রনগুলো এরাও আসতেছিল, কিন্তু ইলেকট্রন যখন এই পাশে এসে দেখবে একটা মাইনাস বা ঋণাত্মক অঞ্চল আছে, সেই বিকর্ষণ করে আর সে যাইতে চাবে না। সো নর্মালি কিছুক্ষণ পরে দেখা যাবে কি এখানে একটা এমন অবস্থা তৈরি হয়েছে যে এখন আর কোনো এখান থেকে হোল এই পাশে যাচ্ছে না, ইলেকট্রন আর এই পাশে আসতেছে না, এরকম দেখা যাবে। হ্যাঁ, এবং এরকম দেখা যাবে এবং এখানে একটা অঞ্চল তৈরি হবে, একটা অঞ্চল তৈরি হয়েছে। তুমি একটু খেয়াল করে, এখানে একটা অঞ্চল তৈরি হয়েছে। এখান থেকে এই অঞ্চলটুকু দেখো, এই অঞ্চলের মধ্যে কিন্তু কোনো কি নাই, হোল বা ইলেকট্রন নাই, এই অঞ্চলটা এরকম তৈরি হয়েছে। সো এই অঞ্চলটাকে আমরা এখন নাম দিচ্ছি হচ্ছে, এই যে অঞ্চলটা তৈরি হইলো এই অঞ্চলটাকে নাম দেওয়া হচ্ছে ডিপ্লেশন লেয়ার বা বলা হয় নিঃশেষিত স্তর। সেটুকু মনে রাখবা, এই অঞ্চলটুকুর নাম কি, এই অঞ্চলটুকুর নাম কি, এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে ডিপ্লেশন লেয়ার। সো খাতা লিখে ফেলতে পারো, এটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার বা হচ্ছে বঞ্চিত স্তর। ডিপ্লেশন স্তর লিখি, ডিপ্লেশন স্তর। তার মানে এখানে এরা বঞ্চিত হয়। দেখো কিভাবে বঞ্চিত, এদের যেই ইলেকট্রন হোলগুলো ছিল সেগুলো ভ্যানিশ হয়ে গেছে, সেখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়, এরা বঞ্চিত। এবং এখানে একটা দেখা যায় যে দেখো এই পাশে সবই কি ঋণাত্মক, এ পাশে সবই কি ধনাত্মক। সো এখানে কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয় এবং এখানে একটা বিভব পার্থক্য তৈরি হয়। কীভাবে বিভব পার্থক্য তৈরি হয় তুমি চিন্তা করো, হ্যাঁ তুমি একটু খেয়াল করো। দেখো এই যে এখানে ধনাত্মক আছে, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। এই ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। তো ধনাত্মকের থেকে ঋণাত্মকের দিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, সো এখানে একটা বিভবেরও সৃষ্টি হয়। সো তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে এবং এখানে একটা বিভব পার্থক্য তৈরি হয়, এখানে একটা বিভব পার্থক্য তৈরি হয়। দেখা যায় যে তড়িৎ ক্ষেত্র এই প্লাস থেকে মাইনাসের দিকে, সো তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে উচ্চ বিভব তৈরি হয়। তখন আমরা এখানে একটা গ্রাফ এরকম পাবো আর কি। সো এখানেটা আমরা কি পাই, খেয়াল করো ব্যাপারটা, কথাটা একটু খেয়াল করো কি বলছি, যে এই তড়িৎ ক্ষেত্র তো প্লাস থেকে মাইনাসের দিকে, সো তড়িৎ ক্ষেত্র যেদিকে তার বিপরীত দিকে উচ্চ বিভব তৈরি হয় এবং আর তড়িৎ ক্ষেত্র যেদিকে সেই দিকে কী হয়, একটা এরকম জেনারেটর এরকম আমাদের কি হয় যে একটা নিম্ন বিভব সৃষ্টি হয়। তড়িৎ ক্ষেত্রের দিকে নিম্ন বিভব সৃষ্টি হয় আর তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে একটা উচ্চ বিভব সৃষ্টি হয়। সো এই দুইটা বিভবের মধ্যে কি থাকে, একটা দেখো এখানে একটা আমরা সেতু বন্ধন করে দিলাম দুইটা বিভবের মধ্যে। এটাই হচ্ছে কি, এই নিম্ন বিভব ছিল এটা হচ্ছে আমাদের নিম্ন বিভব, তড়িৎ ক্ষেত্রের দিকে নিম্ন বিভব, প্লাস থেকে মাইনাসের দিকে নিম্ন বিভব, এবং এখানে এই তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে কি একটা উচ্চ বিভব সৃষ্টি হয়েছে। সো এই দুইটা বিভবের মধ্যে যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটাকে বলা হয় বিভব প্রাচীর। তো দেখো এইটার মধ্যে একটা পার্থক্য আছে না, তো পার্থক্য কোনটুকু বেসিক্যালি, সো এই অংশটুকুই হচ্ছে পার্থক্য, তাই না? সো এটাই হচ্ছে তাদের পার্থক্য।
সো এই পার্থক্যটা যেখান থেকে একটা পার্থক্য তৈরি হলো, সো এইটা পার্থক্যটা উচ্চ বিভব আর নিম্ন বিভব যে পার্থক্য, এই পার্থক্যটাকে আমরা একটা নাম দিই হচ্ছে যে বাধা বিভব বা বিভব প্রাচীর। হ্যাঁ, এটাকে বলা যেতে পারে কি যে বিভব প্রাচীর। এখানে একটা বিভবের পার্থক্য তৈরি হয়, এইটাকে বলছি আমরা বিভব প্রাচীর, বা আমরা বলতে পারি হচ্ছে বাধা বিভব। এটা বাধা বিভব তৈরি হয়। হ্যাঁ, তার মানে দেখো, খেয়াল করো যে বাধা বিভব কেন তৈরি হলো, বা বাধা বিভবটা কি, যে এখানকার ইলেকট্রনগুলো আর এই পাশে আসতে পারতেছে না, হোলগুলো আর আসতে পারতেছে না, একটা বাধা তৈরি হয়েছে এখানে। সো এই অঞ্চলটুকু কিন্তু একটা বাধা ক্রিয়েট হয়েছে। সো এটাকে বলতেছি হচ্ছে আমরা বাধা বিভব। এবং এই মানগুলো কত, এটা স্পেসিফিক মান আছে। যদি সিলিকনের এখানে আমাদের পি টাইপ এন টাইপ হইতো, সিলিকনের ডায়োড হইতো, তাহলে সিলিকনের ক্ষেত্রে এই বিভবের মানটা হয় 0.7 ভোল্ট, এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে এই বিভবের মানটা হয় হচ্ছে 0.3 ভোল্ট। সো এইটুকু কথা তোমাকে প্রথম কথা মনে রাখতে হবে। সো আমরা এখানে একটা কি পাই, যে হচ্ছে একটা বাধা বিভব পাই। সো এই কথাটুকু এখান থেকে মনে রেখো। সো বাধা বিভব বা হচ্ছে আমরা এখানে একটা কি পাই, বিভব প্রাচীর বা হচ্ছে বাধা বিভব। সিলিকনের ক্ষেত্রে এত, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3। তার মানে এখানকার হোলগুলা এই পাশ থেকে এই পাশে যাবে কিনা একটা বিভব বা বাধা পাচ্ছে, এটা বাধা পাচ্ছে। সো এখানে দেখো এই প্লাস আছে, এই ওই হোলটা যাইতে পারতেছে না, বাধা পাচ্ছে। সেই বাধাটা কত, 0.7। যদি এখানে হোলগুলোকে এই পাশ থেকে এই পাশে আসতে হয়, অথবা ইলেকট্রনগুলোকে এই পাশ থেকে এই পাশে আসতে হয়, তাহলে এই বাধাটাকে অতিক্রম করতে হবে। সেই বাধাটা নর্মালি অতিক্রম হবে না, তোমাকে বাইরে থেকে ভোল্টেজ দিতে হবে। সো যখন তুমি বাইরে থেকে কোনো ভোল্টেজ দিচ্ছ না, নর্মাল অবস্থায় আছে, তখন সেই ক্ষেত্রে আমাদের এই ঘটনাটা ঘটে, তখন সেই ক্ষেত্রে আমাদের এই ঘটনাটুকু ঘটে। ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে আমাদের এই ঘটনাটুকু ঘটে, আর আমরা হচ্ছে এই জিনিসটা পাই। সো এইটুকু কথা একটু মনে রাখবো আমরা এখান থেকে। সো গেল, আমরা এখনও কিন্তু কোনো কারেন্ট পাবো না। আমি একটা ডায়োড বানাইলাম, পি আর এন টাইপকে মিলে একটা ডায়োড আমরা বানাইলাম, পি টাইপ আর এন টাইপকে একত্রে বলছি আমরা কি, ডায়োড। সো ডায়োডটা যে বানাইলাম, এই ডায়োড দিয়ে আমাদের কোনো কাজ হবে না, কারণ এর মধ্যে কোনো ইলেকট্রন আমরা ফ্লো করতে পারতেছি না, ইলেকট্রন এখানে আটকে গেছে, এবার সেই হোলগুলো আটকে গেছে। সেরকম ঘটনা ঘটে। এবার আরেকটা ছোট্ট কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো এখানে যে আমাদের ইলেকট্রনগুলো আছে, হ্যাঁ, এখানকার ইলেকট্রন, এই ইলেকট্রনটা কিন্তু আমরা কি জানি এখানে কি, যে হচ্ছে মাইনর চার্জ ক্যারিয়ার। এবারে আমাদের হোলগুলো ছিল মেজর চার্জ ক্যারিয়ার এবং ইলেকট্রনটা কি মাইনর চার্জ ক্যারিয়ার। সো দেখা যায় এই ইলেকট্রনটা কিন্তু এর মধ্যে ছোটাছুটি করতে থাকে, এই ইলেকট্রনটা এর মধ্যে ভিন্ন জায়গায় এরকম ছোটাছুটি করতে থাকে, নর্মালি ছোটাছুটি করতে থাকে। এবার যখনই সে এদিকে আসে ঘোরাঘুরি করতে করতে, এখানে প্লাস আছে, এই প্লাসটা কি করে, এই মাইনাসকে আকর্ষণ করে এর মধ্যে টেনে নেয়। সে কী হয়, এর মধ্যে এরকম টেনে নেয়। সো টেনে নিল, ভালো কথা, ঠিক আছে। আমি এই মাইনাসটাকে আমি এখান থেকে সরাই দিচ্ছি। সো ইলেকট্রন আমাদের এই পাশ থেকে চলে আসলো। সেম একইভাবে আমাদের যে হোলটা আছে, হ্যাঁ, এই হোলটাও কিন্তু এর মধ্যে ছোটাছুটি করতে থাকে। যখন এই হোলটা ছোটাছুটি করতে করতে এদিকের কাছাকাছি আসে, হোল তো পজিটিভের মতো আচরণ করে, এই পজিটিভটা যখন এই নেগেটিভটাকে দেখে, এটা কিন্তু এদিকে আকর্ষিত হয়ে এদিকে চলে আসে। সো এরকম কিন্তু কি হয়, ইলেকট্রন কিন্তু অল্প কিছু পরিমাণ, সামান্য কিছু পরিমাণ, যে এই মাইনর যে চার্জ ক্যারিয়ারটা ছিল, এই মাইনর চার্জ ক্যারিয়ারটা কিন্তু কি, যে এক পাশ থেকে সেরকম যাইতে পারে, যায়। এবার যখন এটা আমরা কোনো বিভব, বাইরে থেকে কোনো বিভব প্রয়োগ করি না, তখন কোনো ভোল্টেজ দিচ্ছি না, আমার সাথে কোনো ভোল্টেজ কিন্তু দেখি নর্মাল অবস্থায় আছে। তো যখন কোনো ভোল্টেজ প্রয়োগ করি না, তখন এটা সাম্য অবস্থায় থাকে। যদি একটা ইলেকট্রন এই পাশ থেকে এই পাশে যায়, দেখা যায় একটা হলো এই পাশ থেকে এই পাশে আসে, তখন সাম্য অবস্থাটা বজায় থাকে, ঠিক আছে। সো এই অবস্থা আমাদের আপাতত দাঁড়ায় যখন আমরা একটা পিএনকে একসাথে সংযুক্ত করি, তখন এখানে একটা আমাদের ডিপ্লেশন লেয়ার তৈরি হয়। এই হোল বা ইলেকট্রন কেউই এক পাশ থেকে অন্য পাশে মুভ করতে পারে না, এখানে একটা বাধা বিভব তৈরি হয়। সো যদি মুভ করাইতে হয়, তাহলে বিভবের বিপরীতে তোমাকে একটা কী দিতে হবে, ফোর্স দিতে হবে। সো আমরা এখন সেই কাজটাই করব। সো এইটুকু আমাদের আপাতত থাকলো। এবার এখান থেকে আমরা কি করি, এটাকে সরাই আমরা একটা হচ্ছে কি করি, এখানে আমরা একটা বিভব প্রয়োগ করি। সো এগুলো আমরা এখান থেকে মুছে দিচ্ছি, আমাদের আগের পেজে তো এই জিনিসগুলো আছে, আমরা কপি করে নিচ্ছি, সমস্যা নেই। সো আমরা এখানে দেখো যে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা একটা হচ্ছে সরাই দিচ্ছি, আমরা সরাই দিচ্ছি, ঠিক আছে, সরাই দিচ্ছি। সো এবার কি ঘটনা ঘটবে, সো যখনই আমরা কি করব, এটাকে আমরা এভাবে সংযোগ করে দিব। সো এটাকে যখন আমরা এরকম সংযোগ করে দিচ্ছি, হ্যাঁ, মনে করি এভাবে আমরা সংযোগ করে দিলাম আর কি, সেটাকে আমরা সংযোগ করে দিলাম, সেটাকে মনে করি এভাবে তুমি সংযোগ করে দিলাম, হ্যাঁ, এটা ভোল্টেজ দিবা, এবার সেটাকে তুমি এভাবে সংযোগ করে দিলাম। সো এটাকে তুমি এখান থেকে সংযোগ করে দিলা, আর হচ্ছে এখানেও তুমি এই হচ্ছে সংযোগ করে দিবা আর কি। সো এই হচ্ছে মনে করো অবস্থা দাঁড়াইলো আপাতত, এই হচ্ছে আমাদের অবস্থা। সো এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। সো মনে করো আমরা এটাকে এইভাবে করে যুক্ত করার চেষ্টা করতেছি, হ্যাঁ,
চেষ্টা করছি। সো এই হচ্ছে আমাদের অবস্থা দাঁড়ালো। এখানে আমরা কি করতেছি খেয়াল করো, এই হচ্ছে আমরা এখানে ব্যাটারি সংযোগ দিব, এই জায়গাটা আমরা একটা কী করবো, ব্যাটারি সংযোগ দিব। আমরা এই অবস্থা দেখলাম কোনো কারেন্ট পাচ্ছি না, সো আমাদের লস হচ্ছে। সো আমরা এখানে একটা বিভব আমাদের বাইরে থেকে এক্সট্রা প্রয়োগ করতে হবে। সো এখানে আমাদের পি টাইপ ছিল, এই পি টাইপের সাথে যদি আমরা কি করি, এই পি টাইপের সাথে যদি আমরা একটা কি করি, এই পাশে একটা পজিটিভ ভোল্টেজ দিই। যদি আমরা একটা কাজ করি, এই পাশে আমাদের পজিটিভ ভোল্টেজ দিই, এই পি টাইপের সাথে পজিটিভ ভোল্টেজ দিই, ঠিক আছে, এই পি এর সাথে আমরা একটা পজিটিভ ভোল্টেজ দিলাম। আর এইখানে যে এন টাইপটা আছে, এই এন টাইপের সাথে আমরা একটা নেগেটিভ ভোল্টেজ দিলাম। এই এন টাইপের সাথে আমরা কী করবো, একটা নেগেটিভ ভোল্টেজ দিলাম। সো যদি আমরা এরকম করি, পি টাইপের সাথে পজিটিভ এবং এন টাইপের সাথে নেগেটিভ সংযুক্ত করি, তাহলে এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এরকম অবস্থাটাকে আমরা কি বলি, এরকম অবস্থাটাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আমরা এখানে লিখে দিচ্ছি সেই কথাটা, এখন আমাদের কি অবস্থায় আছে, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, বা এটাকে আমরা বাংলাতে বলি সম্মুখী ঝোঁক। এটাকে আমরা বাংলাতে বলি হচ্ছে এরকম যে হচ্ছে সম্মুখ ঝোঁক বা হচ্ছে সম্মুখী ঝোঁক, বা এটাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এটাকে বলি হচ্ছে আমরা কি, যে হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এটাকে বলি হচ্ছে আমরা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। হ্যাঁ, সো ফরওয়ার্ড বায়াস। সো ভালো কথা। সো ফরওয়ার্ড বায়াসে কী ঘটনা ঘটে, বা চিন্তা করো, যখন আমি পজিটিভ একটা ভোল্টেজ দিচ্ছি, সো মনে করো আমরা এটা সিলিকনের ব্যবহার করছি। সিলিকনের ব্যবহার যদি করি, তাহলে এখানে একটা বাধা বিভব তৈরি হয়, মনে আছে? এখানে একটা বাধা ছিল, এইটুকুর মধ্যে একটা বাধা ছিল, এই বাধার মানটা কত, 0.7 ভোল্ট ছিল। তো যখন তুমি ভোল্টেজ দিচ্ছ, ভোল্টেজের মানটা একটু বাড়ানো শুরু করবা, তখন আস্তে আস্তে কি দেখা যাবে, যে ভোল্টেজ মান বাড়াচ্ছ মানে কি, এখানে পজিটিভ, এখানে পজিটিভ, তাই না? সো ভোল্টেজ মান যখনই দেওয়া শুরু করছো, আস্তে আস্তে বাড়াচ্ছ। সো কিছু পরিমাণ, এটা পজিটিভ মানে কি, সেই প্রান্তগুলো তখন কীরকম পজিটিভ একটা বিভব ক্ষেত্র সৃষ্টি করবে। সো এই পজিটিভের কি হবে, এই পজিটিভগুলা, এখানে যে হোলগুলো আছে, পজিটিভ আর হোল বিকর্ষণ করবে। সো এখানে একটা ফোর্স ক্রিয়েট হবে, এই পজিটিভের কারণে এই হোলগুলা দেখা যাবে কি র্যান্ডমলি এখান থেকে আস্তে আস্তে ওই পাশে যাওয়া শুরু করবে, আস্তে আস্তে যাওয়া শুরু করবে, দুই একটা পরিমাণ মনে করে যাবে। কিন্তু যখনই তুমি আস্তে আস্তে ভোল্টেজটা বাড়াইতে 0.7 থেকে আরও বেশি দিয়ে ফেলছো, 0.2, 0.3, 0 করতে করতে তুমি 0.6, 0.7 যখন পার করে ফেলবা, 0.8, 0.9, তখন দেখা যাবে কি, যে এইখানে যে একটা বাধা ছিল, এই বাধাটাকে তুমি একদম দুমড়ে মুচড়ে ভেঙে ফেলছো, এখানে কোনো বাধা আর থাকবে না। তুমি যখন ভোল্টেজের মানটা বাড়াইতে কী করে ফেলছো, 0.7-এর চেয়ে বেশি করে ফেলছো, তখন এখানে কোনো বাধা থাকবে না। তখন এই বাধাগুলো কী হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তখন এখানকার যে বাধাগুলো, সেই বাধাগুলো কী হয়ে যাবে, এখানকার বাধাগুলো তখন ভ্যানিশ হয়ে যাবে। সো বাধা যদি ভ্যানিশ হয়ে যায়, তখন কী হবে, আরামসে কী হবে, এখানে এই ইলেকট্রন এবং হোলগুলা সম্পূর্ণ ফ্লো করতে পারবে। সো আরামসে কী হবে, ইলেকট্রনগুলো এই পাশ থেকে আরামসে চলে আসতে পারবে, এপাশে নেগেটিভ, এপাশে নেগেটিভ, তাই না? এপাশে পজিটিভ মানে কি, এপাশে নেগেটিভ। সো এই নেগেটিভগুলো কিন্তু এই পাশেও কী করবে, একটা ফোর্স ক্রিয়েট করবে। এই নেগেটিভের বিকর্ষণে ইলেকট্রনগুলো এই পাশ থেকে সব এই পাশে আসা শুরু করবে। সো আরামসে এই পাশে চলে আসবে, তখন আমরা কারেন্টের একটা মান পাবো, কারেন্ট পাবো আমরা। হ্যাঁ, সো কারেন্ট কিন্তু আমরা এখানে পাইলাম। সো এখানে আমরা জিনিসটাকে এরকমভাবে দেখাই, আমরা কি বুঝতে পারলাম, যখনই আমরা এটাকে ফরওয়ার্ড বায়াসে সংযুক্ত করলাম, পি টাইপের সাথে পজিটিভ আমরা যুক্ত করলাম, তখন আমরা কি দেখতে পাইলাম, যে এখানে কারেন্টটা প্রবাহিত হয়। তাহলে ফরওয়ার্ড বায়াসে কারেন্টটা প্রবাহিত হয়, কয়েকটা পয়েন্ট আমরা মনে রাখবো, যে এই ফরওয়ার্ড বায়াস থেকে কয়েকটা কথা মনে রাখবো, যে ফরওয়ার্ড বায়াসে এফবিতে বা এফবিএ যে কী হয়, যে বিদ্যুৎ প্রবাহিত হয়। প্রথম কথা, এফবিএ ফরওয়ার্ড বায়াসে বিদ্যুৎ প্রবাহিত হয়। আর বিদ্যুৎ যে প্রবাহিত হয়, এখানে বিদ্যুৎ প্রবাহিত হয়। এবং আরেকটা জিনিস কিন্তু ঘটছে, এখানে যে ডিপ্লেশন লেয়ারটা ছিল, এই ডিপ্লেশন লেয়ার কি হয়, ক্রমশ হ্রাস পায়। সো ফরওয়ার্ড বায়াসে ডিপ্লেশন লেয়ার, হ্যাঁ, এই ডিপ্লেশন লেয়ার বা হচ্ছে নিঃশেষিত স্তর, হ্যাঁ, এই নিঃশেষিত স্তর ক্রমশ হ্রাস পায়, ঠিক আছে? নিঃশেষিত স্তর ক্রমশ হ্রাস পায়, এই নিঃশেষিত স্তর কী হয়, ক্রমশ এখানে হ্রাস পায়। এবং এখানে আমরা যে কারেন্টের মানটা পাই, এখানে কারেন্টের মানে যদি আমরা গ্রাফ একটু দেখাই, যে গ্রাফটা কীরকম হবে, এখানে আমাদের গ্রাফগুলো কীরকম হবে। সো এখানে গ্রাফগুলো তুমি একটু দেখাই, সো তুমি নিজেই খেয়াল করবা যে গ্রাফগুলো এরকম হবে আসলে। সেটাকে আমরা এই কালারে দিয়ে দিচ্ছি। সো গ্রাফগুলো দেখা যাবে যে এদিকে হচ্ছে আমি কি দিচ্ছি, ভোল্টেজ বৃদ্ধি করতেছি। সো ভোল্টেজ বৃদ্ধির সাথে এখানে যে কারেন্টের মানের গ্রাফ, সেই গ্রাফটা কীরকম দেখা যাবে। খেয়াল করো, যখনই তুমি শুরুর দিকে আস্তে আস্তে ভোল্টেজ বাড়াচ্ছিলা, কিছু পরিমাণে কি মানে ইলেকট্রন হোল এই পাশে যাচ্ছিল, কিছু পরিমাণে কারেন্ট পাচ্ছিলাম। সেখানে আমরা কিছু পরিমাণে কারেন্ট পাচ্ছিলাম। কিন্তু এরকম করতে করতে দেখা গেল কি, যখনই আমি ভোল্টেজে বাড়াতে 0.7 ভোল্ট, সাপোজ কথা সিলিকন ছিল, 0.7 ভোল্টটা পার করে ফেলছি, তখন দেখা গেলো কি যে একদম সব
এখানকার বিভব আর কোনো বাধা থাকলো না, সব ইলেকট্রন দিকে বা হোলগুলো এদিকে একদম আরামসে যাইতে পারলো। তখন কি হঠাৎ করে কারেন্টের মানটা বেড়ে গেল। তার মানে শুরুতে এরকম হয়েছিল যে শুরুতে হচ্ছে কি এরকম আস্তে আস্তে বিভবটা বাড়লেও হঠাৎ করে যখন আমাদের কি হয়েছে যে এই 0.7 ভোল্টের বেশি হয়ে গেছে, তখন কারেন্টের মানটা একদম বেশি বেড়ে গেছে। কারণ কারেন্টের মানটা এরকম বেশি বেড়ে গেছে। তার মানে শুরুর দিকে কম পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছিল। দেখো কারেন্টের মান শুরুর দিকে 0 ছিল, তারপরে আস্তে আস্তে কারেন্টের মানটাই দেখো আস্তে আস্তে কিছু কিছু বাড়ছে। তারপরে যখনই আমরা ওই ভোল্টেজটা অতিক্রম করে ফেলছি, ওই বাধা বিভবটা অতিক্রম করে ফেলছি, হ্যাঁ, তো ওই ভোল্টেজটা অতিক্রম করার পরে কি হয়েছে, আমাদের এখানে যে কারেন্টের মান অনেক বেশি পাওয়া গেছে। সো এই যেই ভোল্টেজটা অতিক্রম করার পরে আমরা হচ্ছে কারেন্টের মানটা এরকম একটা কারেন্টের মানে একটা হিউজ একটা চেঞ্জ দেখলাম। সো ওই মানটাকে আমরা কিন্তু অন্যভাবেও ডাকতে পারি। সো ওই মানটাকে আমরা কি বলি, সো এখানে এটা আমাদের এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা সাপোজ কথা বলা এই সেই মানটা, যেই মানটা অতিক্রম করার পরে ভোল্টেজটা কী হয়েছে, মানে সামান্য ভোল্টেজ দেওয়ার ফলেই অনেক বেশি কারেন্ট পাইছি আমরা। সো ওই ভোল্টেজটাকে বলা হয় নি ভোল্টেজ। হ্যাঁ, ওই ভোল্টেজ আরেকটা নাম হচ্ছে কি যে নি ভোল্টেজ। সো যেই ভোল্টেজটা অতিক্রম করার পরে কারেন্টের মানটা অনেক বেশি পাইছি, অল্প বিভব পার্থক্য এর কারণে অনেক বেশি কারেন্টের পরিবর্তন হয়েছে। তো সেইটাকে আমরা বলি কি নি ভোল্টেজ, বা ওই বাধা বিভবটা অতিক্রম করার পরে কিন্তু আমাদের কি কারেন্টের মানটা অনেক বেশি পাই। তো তখন আমাদের আই এবং ভি এর গ্রাফটা এরকম আমরা দেখতে পাই। এবং আই আর ভি এর গ্রাফে এখানে যে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সটা হবে, আমরা জানি কি যে ভি ইকুয়াল টু আই আর, তাই না? সো নর্মালি আমরা লিখতাম হচ্ছে ভি ইকুয়াল টু আই আর। সো এখানে আমরা ভি ইকুয়াল টু আই আর লিখবো না, এখানে লিখবো হচ্ছে আমরা এরকম যে ডেল ভি ইকুয়াল টু ডেল আই ইন্টু আর। কারণ আর সমান সমান আমাদের লিখবো এখানে ডেল ভি বাই হচ্ছে ডেল আই। কেন ডেল ভি এবং ডেল আই লিখলাম, বা এখানকার আর মানে কি মনে রাখতে হবে, এখানকার আর মানে কিন্তু হচ্ছে গতীয় রোধ, এই কথাটা মনে রাখতে হবে। এখানকার আর মানে হচ্ছে কি গতীয় রোধ। গতীয় রোধ জিনিসটা কি, বা নামটা কেন এখানে তারা গতীয় রোধ হইল, একদম একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের কি যে গতীয় রোধ, হ্যাঁ গতীয় রোধ। সো গতীয় রোধ বা হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স। কেন ডাইনামিক রেজিস্ট্যান্স, তুমি খেয়াল করে দেখো এখানে কিন্তু সব জায়গায় রোধের মানটা সেম না, ডেল ভি আর ডেল এর অনুপাত কিন্তু সব জায়গায় সেম না। এখানে একরকম অনুপাত, এখানে একরকম, এখানে কি আবার বেশি। সো এখানে অনুপাতগুলো সব জায়গায় সেম না। সো যেহেতু অনুপাতগুলো সব জায়গায় সেম না, এই জন্য এখানকার রোধটাকে বলা হয় গতীয় রোধ। আর আগে যখন আমরা নর্মালি আই এবং ভি এর গ্রাফ আঁকতাম, এরকম গ্রাফ আঁকতাম, হ্যাঁ তখন কিন্তু কি হইতো, আই আর ভি এর গ্রাফ আঁকলে আমরা যেখানে আর পাইতাম, হ্যাঁ আর যে পাইতাম, সো এটা কিন্তু ছিল আমাদের এখানে সব জায়গায় কিন্তু এই রোধের মানটা কনস্ট্যান্ট থাকতো, রোধ কিন্তু চেঞ্জ হইতো না। ওটাকে বলতাম আমরা ওহমিক রেজিস্ট্যান্স। সো এখানে কিন্তু ওহমিক রেজিস্ট্যান্স না, এখানে কিন্তু আর এর মানটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ ডেল ভি আর ডেল এর মানটা কিন্তু স্থির থাকছে না। সুতরাং এইটাকে আমরা নাম দেওয়া হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স বা গতীয় রোধ। সো এটা কিন্তু আমাদের ফর্মুলা অনেক কাজে লাগবে, আর ইকুয়াল টু ডেল ভি বাই ডেল আই, অথবা ভি ইকুয়াল টু আই আর বা ডেল ভি ইকুয়াল টু ডেল আই ইন্টু আর, এটাই আমরা মনে রাখবো। সো এখানে আমরা এই জিনিসটা পাই। সো ফরওয়ার্ড বায়াসে এই ঘটনাটা ঘটে, বিদ্যুৎ প্রবাহিত হয়। আর ফরওয়ার্ড বায়াসে কি হয়, নিঃশ্বসিত স্তরটা ক্রমশ হ্রাস পাইতে পাইতে কি একেবারে ভ্যানিশ হয়ে যায়, হ্রাস পায়। এবং কি যে নি ভোল্টেজ পার হওয়ার পর, বাধা বিভব বার হওয়ার পর নি ভোল্টেজের পর শেষ হয়ে যায়। নি ভোল্টেজের পর স্তরটি অবশিষ্ট থাকে না, স্তরটি আর অবশিষ্ট থাকে না বা শেষ হয়ে যায়, স্তরটির অবশিষ্ট থাকে না। সেই কিছু কথা তুমি মনে রাখবা। আর আমরা কিভাবে এই ফরওয়ার্ড বায়াসকে প্রকাশ করব, বর্তনীতে কীভাবে প্রকাশ করব সেটাকে মনে রাখতে হবে। বর্তনীতে আমরা এই এন টাইপ আর পি টাইপকে এভাবে দেখাই আমরা, যে সাপোজ এই টাইপটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের পি টাইপ, আর এখানে একটা দাগ দিয়ে আমরা এটা দ্বারা বোঝাই হচ্ছে আমরা এন টাইপ। সো এই কথা তোমাকে মনে রাখতে হবে যে এটা দ্বারা আমরা বোঝাই হচ্ছে পি, আর এটা দ্বারা বোঝা যাচ্ছে আমরা এন টাইপ, পি টাইপ এন টাইপ। সো যদি আমরা এই পি টাইপকে কি করি, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করি, পি টাইপকে আমরা কি করছি, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করি, তাহলে সেটাকে আমরা নাম দিব হচ্ছে যে ফরওয়ার্ড বায়াস। যেমন এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। সো এটা কিন্তু আমরা দেখাচ্ছি যে হচ্ছে ফরওয়ার্ড বায়াস। তো দেখো এই যে ফরওয়ার্ড বায়াস মানে এইটা পি টাইপের সাথে ধনাত্মক প্রান্ত, পি এর সাথে ধনাত্মক প্রান্ত, এটা মনে রাখতে হবে যে পি এর সাথে ধনাত্মক প্রান্ত, ধনাত্মক মানে কি লম্বা বড় প্রান্তটা ধনাত্মক প্রান্ত, পি টাইপের সাথে ধনাত্মক প্রান্ত মানে কি ফরওয়ার্ড বায়াস। আর ফরওয়ার্ড বায়াসে কি হবে, এটা মানে তুমি বুঝবা কি, এটা মানে হচ্ছে লাইন শর্ট, মানে কারেন্ট এই প্রান্ত মধ্যে আরামসে যেতে পারবে, এরকম থাকা মানে কারেন্ট যাবে, ফরওয়ার্ড বায়াসে কারেন্ট প্রবাহিত হয়। সো এতটুকু কথা তুমি এখান থেকে মনে রাখলাম। সেম এই কথাটুকু আমরা এখানে রিপিট করব, কিন্তু সেটা কিসের ক্ষেত্রে, রিভার্স বায়াসের ক্ষেত্রে। সো যদি এটা আমাদের ফরওয়ার্ড বায়াস না হয়ে রিভার্স বায়াস হইতো, তখন আমরা নাম দিতাম হচ্ছে কি
আমরা বলতাম হচ্ছে বিমুখী ঝোঁক, ঠিক আছে, এটাকে আমরা নাম দিতাম হচ্ছে বিমুখী ঝোঁক। সো বিমুখী ঝোঁককে আমরা বলতাম হচ্ছে রিভার্স বায়াস, রিভার্স বায়াস। সো রিভার্স বায়াসে কোথায় চেঞ্জ হবে? রিভার্স বায়াসে জাস্ট আমাদের এই জায়গাটার মধ্যে চেঞ্জ হবে। আমরা এখানে উল্টা বিভব সংযুক্ত করব। আমরা এখানে জাস্ট কী করবো? উল্টা বিভব সংযুক্ত করব। যে এখানে আমাদের জাস্ট আমরা এটা উল্টাই দিব, এটা চলে আসবে এখানে, আর এটা চলে আসবে কি এটা এখানে। তার মানে আমাদের এরকম ঘটনা ঘটবে যে আমরা এই কাজটা করব যে এই যে আমাদের যে পি টাইপ ছিল, এই পি টাইপের সাথে আমরা যুক্ত দিচ্ছি কি নেগেটিভ প্রান্ত। সো পি টাইপের সাথে নেগেটিভ প্রান্ত যদি আমরা যুক্ত করি তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের চিহ্নটার মধ্যে একটু চেঞ্জ আসবে। সো আমাদের এখানে পি টাইপের সাথে নেগেটিভ প্রান্ত, সো পি এর সাথে নেগেটিভ যদি হয় তখন সেটাকে বলবো রিভার্স বায়াস। এবার কি ঘটনা ঘটবে? নেগেটিভ প্রান্ত মানে কি? এই পাশে আস্তে আস্তে কি আমাদের এখানে নেগেটিভ প্রান্ত। সো এই নেগেটিভগুলো যদি এই পাশে থাকে, নেগেটিভ থাকে, তাহলে কী হবে দেখো, এই নেগেটিভের আকর্ষণে এই হোলগুলা আরও এদিকে চলে আসবে। সেই হোলগুলো আস্তে আস্তে এদিকে চলে আসবে সমস্ত আকর্ষণে। এখানে যদি এই বিভবটা বাড়াইতে থাকো বাড়াইতে থাকো বাড়াইতে থাকো তাহলে কি ঘটবে? সমস্ত ইলেকট্রন সব এই পাশে চলে আসবে, সমস্ত ইলেকট্রন সব এরকম কাছাকাছি চলে আসবে, ইলেকট্রনগুলো সব সরে সরে এই দিকে চলে আসবে। সো ইলেকট্রন যদি সরে সরে সব ওই দিকে চলে যায় তাহলে সেক্ষেত্রে তুমি কী করবা? তখন তুমি দেখতে পাও যে তোমার এই যে এই ভোল্টেজের এখানে যে বিভবগুলা বা এখানে যে হচ্ছে প্রান্তগুলো সব এদিকে চলে আসছে মনে করো। হ্যাঁ, সব মনে করো এদিক থেকে এদিকে চলে আসছে, সব এদিক থেকে মনে করো এদিকে চলে আসছে। সো আমি মাইনাসগুলোকে এদিকে আইনা দিই। তখন তুমি একটা জিনিস খেয়াল করবা, যে একটা জিনিস তুমি খেয়াল করবা সেটা হচ্ছে যে এগুলা এই যে এই জিনিসগুলা এখানে আমাদের যে ডিপ্লেশন লেয়ার ছিল সেই ডিপ্লেশন লেয়ারের মান কিন্তু বেড়ে যাবে। তুমি খেয়াল করো, আগে ডিপ্লেশন লেয়ার এখানে ছিল, এখন ডিপ্লেশন লেয়ার কিন্তু এখানে চলে আসছে। তার মানে এখানে ক্রমশ ডিপ্লেশন লেয়ারটা বৃদ্ধি পাইতে থাকবে। তো এখানকার যে আমাদের হোলগুলা এরাও সব চেপে চেপে কী হবে, সব এদিকের আকর্ষণে এদিকে চলে আসবে। তারপর হচ্ছে এখানে আমাদের যেটা আছে এটার আকর্ষণে এখানে আমাদের কী হবে, এটার আকর্ষণে সব এদিকে চলে আসবে। তারপরে হচ্ছে এটার সব আকর্ষণে যেখানে সব কী হবে এখানে চলে আসবে। তো দেখো আবারও এখানে কিন্তু একটা ডিপ্লেশন লেয়ারটারও বেড়ে গেল আর কি। সো এখানে ইলেকট্রনগুলা এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার পরিবর্তে আরও কী ঘটছে, যে এখানে যাওয়ার পরিবর্তে আরও কি ডিপ্লেশন লেয়ারটা বেড়ে গেছে। তো এখানে ডিপ্লেশন লেয়ারটা দেখো আরও বেড়ে গেছে। সো এখানে কি কোনো সুযোগ আছে যে এই ইলেকট্রনগুলোর এই পাশে আসবে? আর সুযোগ নেই, কারণ এখানে সব প্লাস প্রান্ত। এই প্লাসের আকর্ষণে এই ইলেকট্রনগুলো সব চলে আসছে। আর এরা কিন্তু মুভ করতে পারে না, এরা তো স্থির। এই উপরের এরাই কিন্তু মুভ করছিল, হোল বা ইলেকট্রন মুভ করতেছিল। তার মানে এরকম ঘটনা ঘটে থাকে। এখানে কি হয় যে ডিপ্রেশন আরও বৃদ্ধি পায়। সো আমরা যদি বলি তাহলে এখানে কী হয়, যে রিভার্স বায়াসে এই প্রথম কথা দিব কীভাবে, এই পি টাইপের সাথে আমরা যুক্ত করি হচ্ছে ঋণাত্মক প্রান্ত, আর এই এন টাইপের সাথে যুক্ত করি পজিটিভ প্রান্ত। সো তখন চিত্র দেখতে এরকম হয়, এটা হচ্ছে রিভার্স বায়াস। আর রিভার্স বায়াসে যখন রিভার্স বায়াসটা আমরা দিই, এই রিভার্স বায়াসে বিদ্যুৎ প্রবাহিত হয় না, এখানে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, তার মানে এর মধ্যে কোনো কারেন্ট যাবে না, এখানে যাইতে পারবে না, এখানে কোনো বিদ্যুৎ প্রবাহ যাবে না। সো এখানে রিভার্স বায়াসে কী হয়, যে আমাদের যে নিঃশ্বসিত স্তর বা নি ভোল্টেজের এই বা নিঃশ্বসিত স্তরের মানটা ক্রমশ বৃদ্ধি পাইতে থাকে। হ্যাঁ, ক্রমশ বৃদ্ধি পায়। সো এটা মুছে দিচ্ছি। এখানে আমাদের ক্রমশ কী হয়, যে হ্রাস পায় না, বরঞ্চ কী হয়, বৃদ্ধি পায়। সেখানে ক্রমশ বৃদ্ধি পায়। সেখানে আমাদের যতই ভোল্টেজ বাড়াবো তুমি তত দেখবা নিঃশ্বাস স্তর আরও বৃদ্ধি পাচ্ছে, কারেন্ট যাওয়ার কোনো সুযোগ নেই। তো তখন আমরা গ্রাফটা কীরকম পাই, হ্যাঁ, তখন আমরা এখানে গ্রাফটা কীরকম পাই সেই গ্রাফটা আমরা এখানে দেখবো। তখন আমাদের এই গ্রাফটা কীরকমভাবে ঘটে। সো যদি আমরা এরকম ঋণাত্মক দিকে এরকম ভোল্টেজটা বাড়াইতে থাকি, হ্যাঁ, ঋণাত্মক দিকে আমরা ভোল্টেজটা বাড়াই, তখন দেখা যায় কি, সাপোজ এখানে জিনিসটা এরকম আছে। সো যদি এই কাজটাই করি আমরা কী করলাম, এবার উল্টাই দিচ্ছি না জিনিসটাকে, তখন আমরা নেগেটিভ দিকে ভোল্টেজ বাড়াচ্ছি। যখন নেগেটিভ দিকে ভোল্টেজ বাড়াবো তখন দেখো আরও ডিপ্লেশন বেড়ে গেল। সো এখানে ইলেকট্রনের দিকে আসতে পারতেছে না, হোলের দিকে আসতে পারতেছে না। তখন আমরা কি পাই, তখন আমরা এখানে একটা গ্রাফ যেটা পাই, যে আমরা এরকম একটা গ্রাফ পাই, যেদিকে আমরা কি প্রকাশ করছি, এদিকে আমরা প্রকাশ করতেছি হচ্ছে আমাদের হচ্ছে আই, আর এদিকে প্রকাশ করতেছি আমাদের কি ভি, ভোল্টেজ বাড়াচ্ছি। সো ভোল্টেজ বাড়ানোর কারণে এই ভোল্টেজটা বাড়ার কারণে দেখা যায় যে এরকম, যে আমাদের কারেন্টের মানটা খুব একটা বাড়ে না। সো কারেন্টের মানটা খুব একটা বাড়লো না কেন তুমি সেটা খেয়াল করো, কিন্তু তারপর দেখো সামান্য কিছু কারেন্ট পাওয়া যাচ্ছে, তারপরে হঠাৎ করে দেখা যায় কি অনেক বেশি মানে কারেন্ট পাওয়া যায়। তখন গ্রাফটা এরকম হয়। এই গ্রাফের মিনিংটা কি, যে নেগেটিভ দিকে তুমি ভোল্টেজটা বাড়াচ্ছিলা, নেগেটিভ দিকে ভোল্টেজটা বাড়ানোর ফলে তুমি কিছু অল্প অতি সামান্য কারেন্ট পাইছো। এই অতি সামান্য কারেন্ট কই থেকে আসলো, ইলেকট্রন তো এই পাশে যায় নাই, হোল তো যায় নাই, মেজর চার্জ ক্যারিয়ার যায় নাই, কিন্তু ওই যে মনে আছে যে মাইনর চার্জ ক্যারিয়ারগুলো কিন্তু ওই যে যাইতে পারতেছিল। সো মাইনর চার্জ ক্যারিয়ারগুলো সামান্য দুই একটা এদিক সেদিক
যাইতে পারতেছিল। সো মাইনর চার্জ ক্যারিয়ারদের জন্য সামান্য কিছু কারেন্ট পাওয়া যায়, কিন্তু তারপর যখন তুমি ভোল্টেজ বাড়াচ্ছ, নেগেটিভ দিকের ভোল্টেজ বাড়াচ্ছ, একটা টাইমে গিয়ে হঠাৎ করে দেখা যায় এর মধ্যে একটা বড় মানের কারেন্ট প্রবাহিত হয় এবং তখন ওই যন্ত্রটা বা ডায়োডটা নষ্ট হয়ে যায়। সো যেই ভোল্টেজ বিপরীত দিকে বা নেগেটিভ দিকে যেই ভোল্টেজটা দেওয়ার ফলে আমার এখানে কি ডায়োডটা নষ্ট হয়ে গেল, বা এখানে একটা বড় মানের আমরা বিদ্যুৎ প্রবাহ পাইলাম এবং ডায়োডটা নষ্ট হয়ে গেল, ওই ভোল্টেজটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। ওই ভোল্টেজটাকে আমরা বলি হচ্ছে যে ব্রেকডাউন ভোল্টেজ। হ্যাঁ, আমরা বলি হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। হ্যাঁ, বা হচ্ছে আমরা এটাকে বাংলায় বলি হচ্ছে বিনাশী ভোল্টেজ। এখানে ছোটো করে লিখি আমরা যে বিনাশী ভোল্টেজ, এবং বলতে পারি কি আমরা যে বিনাশী ভোল্টেজ। সো ব্রেকডাউন ভোল্টেজ বা হচ্ছে আমাদের কি যে বিনাশী ভোল্টেজ। সো এইটুকু কথা আমাদের একটু মনে রাখতে হবে যে হঠাৎ করে আমরা একটা কারেন্ট পাই, বা এই যে ঘটনাটাকে আমরা জেনার ভোল্টেজও বলি, বা এখানে আমরা এই ঘটনাটাকে আমরা জেনার ক্রিয়াও বলতে পারি আর কি। সে কথাগুলো মনে রাখবা, বিনাশী ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ বা হচ্ছে জেনার ক্রিয়া। হ্যাঁ, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে জেনার ক্রিয়া। হ্যাঁ, জেনার ক্রিয়া বা জেনার ভোল্টেজও বলে। এই ভোল্টেজটাকে বিনাশী ভোল্টেজ না বলে জেনার ভোল্টেজও বলে, বা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজও বলে। সেই কথাগুলো ছোটো ছোটো লিখে রাখা দরকার। সেটা মনে রেখো এখানে হচ্ছে যে ব্রেকডাউন ভোল্টেজ, সেটাকে আমরা ব্রেকডাউন ভোল্টেজও বলতে পারি, অথবা আমরা বলতে পারি কি জেনার ভোল্টেজও বলতে পারি। আমরা অথবা কী বলতে পারি যে জেনার ভোল্টেজও বলতে পারি, বা বলতে পারি কি আমরা এখানে যে বিনাশী ভোল্টেজ। সো এই হচ্ছে ঘটনা ঘটে। সো রিভার্স বায়াসে আমরা কোনো বিদ্যুৎ প্রবাহ এখানে পাই না, এর মধ্য দিয়ে রিভার্সে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না। সেটা হচ্ছে রিভার্স বায়াস ছিল। সো রিভার্স বায়াসে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, এবং এখানে ডিপ্লেশন লেয়ার বাড়তে থাকে, এবং এখানে গ্রাফটা কি হয়, আয়ের সাথে ভি এর বিভব যতই বাড়তে থাকে আমরা নেগেটিভ দিকে, সো সামান্য কিছু কারেন্ট পাওয়া যায়, কিন্তু হঠাৎ দেখা যায় একটু বেশি কারেন্ট পাওয়া যায়, তখন এটা নষ্ট হয়ে যায় এবং এখানে আমরা এই জিনিসটা আর কাজ করে না। সো এভাবে তোমাকে একটু মনে রাখতে হবে যে বিপরীত দিকে বিভব বাড়াইলেও কারেন্টের আসলে খুব একটা পরিবর্তন পাওয়া যায় না, সামান্য অতি সামান্য কিছু কারেন্ট পাওয়া গেছে, সেটাকে নেগলিজিবল ধরতে পারো। তো কারেন্ট পাওয়া যায় না এবং হঠাৎ করে একটু বেশি মানের কারেন্ট পাওয়া যায়, ভোল্টেজ বাড়াইতে হঠাৎ করে একটা বেশি মানের ভোল্টেজ পাওয়া যায় এবং তখন যতটা নষ্ট হয়ে যায়। সো হঠাৎ করে একটু যে বেশি কারেন্ট পাওয়া গেল, ওই ভোল্টেজটাকে আমরা নাম দিই হচ্ছে যে ভোল্টেজের কারণে বেশি পাওয়া গেল সেটাকে বলি বিনাশী ভোল্টেজ বা জেনার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ, আর এই ঘটনাটাকে বলা হয় জেনার ক্রিয়া। সো এইভাবে তুমি একটু মনে রাখতে পারো, পরীক্ষাতে আমাদের আসে, এটা খ নম্বরে আসে বা গ নম্বরেও আসে। সো সেটা আমরা এখান থেকে বুঝে ফেললাম। সো আমরা এখান থেকে 3টা পয়েন্ট একটু মনে রাখবো। এর পরবর্তীতে আমরা দেখি যে এই যে আমরা সম্মুখ ঝোঁক বিমুখ ঝোঁক, আমাদের কিন্তু সামারিটা কি? সামারি হচ্ছে যদি তুমি কখনো এরকম দেখো এরকম করে আসে, তাহলে তোমাকে বুঝতে হবে এটা কি ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস। এভাবে মনে করো যুক্ত আছে, হ্যাঁ এভাবে যুক্ত আছে, তো তোমাকে বুঝতে হবে এটা কি ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস। এভাবে মনে করো যুক্ত আছে, তখন তোমাকে বুঝতে হবে এটা কি হচ্ছে ফরওয়ার্ড বায়াস নাকি হচ্ছে রিভার্স বায়াস। তোমাকে বুঝতে হবে কারেন্ট যাবে কি যাবে না। প্রথম কথাটা হচ্ছে দেখো এই পি টাইপের সাথে কি পজিটিভ প্রান্ত, তার মানে হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর ফরওয়ার্ড বায়াস যেহেতু ফরওয়ার্ড বায়াসে কি আই প্রবাহিত হয়। তারপরে এটার মধ্যে খেয়াল করো তুমি, যেটা হচ্ছে কি যে পি টাইপের সাথে নেগেটিভ প্রান্ত, তার মানে এটা হচ্ছে কি রিভার্স বায়াস, আর রিভার্স বায়াসে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না। সো এইটুকু ইনফরমেশন তোমাকে এখান থেকে মনে রাখতে হবে। সো এটি তুমি এখান থেকে মনে রাখো এই ইনফরমেশনটা যে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসে আমাদের কী ঘটনা ঘটে। এবার আমরা এই যে ডায়োডটা বানালাম, এই ডায়োডটা দিয়ে করবোটা কি, ডায়োডটা কোথায় কাজে লাগাবো, ডায়োডটা আমাদের কোথায় কাজে লাগবে, তো সেটা আমরা একটু এখন দেখব যে এই ডায়োডটা বেসিক্যালি কোথায় কাজে লাগে। এই ডায়োড দিয়ে আমরা মেইনলি কী করি, এই ডায়োড দিয়ে আমরা মেইনলি হচ্ছে বানাতে পারি কি যে হচ্ছে আমরা হচ্ছে মেইনলি এখান থেকে রেকটিফিকেশন করতে পারি, হ্যাঁ অর্থাৎ একমুখীকরণ করতে পারি যে আমাদের যে এসি ভোল্টেজগুলো আছে বা এসি সোর্স আছে, সো এসি কারেন্টগুলোকে আমরা ডিসি কারেন্টে পরিণত করতে পারি। তো সেইটা আমরা এখান থেকে দেখবো যে হচ্ছে ডায়োডের ব্যবহার। তো সবাই খাতায় এটুকু লিখতে পারো ডায়োডের ব্যবহার, এবং এটি কিন্তু পরীক্ষায় আমাদের ব্যাখ্যা হিসেবে আসে। ও আরেকটা কাহিনী, সেটা হচ্ছে আমরা একেবারে যদি দেখাই দিতে চাই, একেবারে যদি আমরা দেখাই দিতে চাই, সো আমরা এখানে আরেকটা পেজে দেখাই। আমরা একেবারে দেখাতে চাই যেখানে আমাদের এই গ্রাফটাকে আমরা একসাথে দেখাতে পারি, সেই গ্রাফটা আমাদের একটু ইম্পর্টেন্ট, সো আমরা এটাকে এভাবে দেখায় রাখি। হ্যাঁ, সো আমরা এখানে সুন্দর করে আমরা গ্রাফটাকে বড় করে দেখায় রাখি, এটা আমাদের দেখায় রাখার জরুরি, মানে এটাতে কিন্তু পরীক্ষাতে সৃজনশীল আসবে, ব্যাখ্যা আসবে। সো আমরা গ্রাফটাকে আরেকবার এখান থেকে দেখাই দিই আর কি। হ্যাঁ, সো গ্রাফটাকে আমরা এখান থেকে আরেকবার একটু দেখাই দিই, সেটা আমাদের এর জন্য জরুরি। সেখানে কী ঘটনা ঘটছিল মনে করে দেখো, এখানে আমরা কী দিচ্ছি, এখানে আমরা কারেন্ট পাচ্ছিলাম, এই বরাবর আমরা কী পাচ্ছিলাম যে কারেন্ট পাচ্ছিলাম, আর এই বরাবর আমরা ভোল্টেজ বৃদ্ধি করতেছিলাম, বা এইদিকে আমরা ঋণাত্মক দিকে ভোল্টেজটা বৃদ্ধি করতেছিলাম। সো প্রথম দিকে কী হলো, গ্রাফের সিনারিওটা মনে করে দেখো যে ভোল্টেজ বাড়াচ্ছ, এটা কি কোন দিক, সম্মুখ ঝোঁক। সো এই পাশটা হচ্ছে সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে, হ্যাঁ এটা হচ্ছে কি যে সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে বা ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এখানে আমরা যে গ্রাফটা পাচ্ছিলাম সেটা আমরা এখানে দেখাবো।
আর এখানে দেখাবো আমরা যে বিমুখী ঝোঁক, হ্যাঁ বিমুখী ঝোঁক বা হচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে বিমুখী ঝোঁক বা হচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা যে গ্রাফটা সেই পাশে দেখাবো। সো ভালো কথা, সো আমরা এখানে আসলে দেখাই। সো যখন তুমি সম্মুখী ঝুঁকে ভোল্টেজটা বাড়াচ্ছিলা, শুধু ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্টের মান খুব একটা বাড়তেছিল না, খুবই সামান্য পরিমাণ, খুবই এরকম সামান্য পরিমাণ বাড়তেছিল। কিন্তু একটা নির্দিষ্ট মান পার হওয়ার পর দেখা যেত কি যে অল্প একটু ভোল্টেজ এর পরিবর্তনেই বেশি পরিমাণে কারেন্টের পরিবর্তন তুমি পাইছিলা। তো সেই ভোল্টেজটাকে আমরা কি নাম দিয়েছিলাম, সেই ভোল্টেজে আমরা কি বলছিলাম যে সাপোজ এই ভোল্টেজের পরে এই ঘটনা ঘটছে, বেড়ে গেছে। সো এই ভোল্টেজটাকে আমরা কি নাম দিয়েছিলাম, এটাকে বলছিলাম হচ্ছে আমরা যে নি ভোল্টেজ, হ্যাঁ নি ভোল্টেজ। সো নি ভোল্টেজ আমরা বলছিলাম। সো ভালো কথা। আর এদিকে আবার কি ঘটনা ঘটছিল, যে এদিকে যে তুমি নেগেটিভ দিকে যখন ভোল্টেজ বাড়াচ্ছিলা বিমুখী ঝোঁকে, তো নেগেটিভ দিকে ভোল্টেজ বাড়ানোর কারণে কি প্রথমে এই কারেন্টের মানটা খুব একটা বাড়তেছিল না, পরে একটু বাড়তে সামান্য কিছুক্ষণ কারেন্ট পাচ্ছিলাম, কিন্তু এরকম ভোল্টেজ বাড়াইতে একটা পর্যায়ে দেখা গেলো কি হঠাৎ করে মধ্যে বেশি কারেন্ট পাওয়া যেত। হঠাৎ করে মধ্যে কি যে হচ্ছে বেশি কারেন্ট পাওয়া গেছিলো। সো হঠাৎ করে মধ্যে যে বেশি কারেন্ট পাওয়া গেছে এবং তখন কি হয়েছে, যন্ত্রটা নষ্ট হয়ে গেছে। সো যেই ভোল্টেজ আসার পরে ঘটনা ঘটছে সেই ভোল্টেজকে আমরা কি নাম দিয়েছিলাম, হচ্ছে ব্রেক ডাউন ভোল্টেজ। সেটার নাম কি ছিল, হচ্ছে ব্রেক ডাউন ভোল্টেজ। সো এই ব্রেক ডাউন ভোল্টেজ বা হচ্ছে বিনাশী ভোল্টেজ বা জেনার ভোল্টেজ, সো এই ভোল্টেজে আমার যন্ত্রটা কিন্তু নষ্ট হয়ে গেছে। সো এই কথাটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। সেটা ছিল কি যে ব্রেকডাউন ভোল্টেজ, এটা ছিল হচ্ছে আমাদের ব্রেকডাউন ভোল্টেজ। সো যাই হোক, সো এখান থেকে আমরা ছোটো করে মনে রাখতে পারি। সো এই হচ্ছে আমাদের এখানকার গ্রাফটা, এটা হচ্ছে আমাদের আই ভার্সেস ভি এর গ্রাফ। সো এইদিকে আমরা কারেন্ট পাই হচ্ছে মোটামুটি মনে রাখতে পারো যে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জ এখানে কারেন্ট পাই, কিন্তু এইদিকে খুবই সামান্য কোন রেঞ্জে কারেন্টের মান পাওয়া যায় এখানে, যে এই পাশে যে কারেন্টের মানটা আমরা এখানে যে পাইতেছিলাম ভোল্টেজ বাড়ানোর কারণে সামান্য কারেন্ট পাইতেছি, এটা হচ্ছে কি মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্টের মানটা এই পাশে পাওয়া যেত। সো তুমি এই গ্রাফটা একটু মনে রাখবা, হচ্ছে পিএন জাংশন ডায়োড গ্রাফ, হ্যাঁ সেটা হচ্ছে পিএন জাংশন ডায়োডের যে গ্রাফটা আর কি। সো এই গ্রাফটা থেকে প্রশ্ন আসবে পিএন জাংশন ডায়োড গ্রাফ বা লেখচিত্র আর কি। সো এই লেখচিত্রটা আমাদের পরীক্ষায় সরাসরি কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে, গ নম্বরে বলো বা সৃজনশীলে বলো। তো এখানে তোমাকে মান বলে দিবে যে এখানে ভোল্টেজের এত পরিবর্তন হয়েছে, তাহলে কারেন্টের পরিবর্তন তো রোধ কত, গতীয় রোধ কত, সেখানে কিন্তু আমরা কী শিখছিলাম, সেখানে আমরা ফর্মুলাও শিখছিলাম। সো এই ফর্মুলাটা আমাদের এখান থেকে সরাসরি মনে রাখতে হবে, ঠিক আছে। এটা সম্মুখ ঝোঁকের জন্য, এটা কিসের জন্য, এটা হচ্ছে আমাদের এখানে বিমুখী ঝোঁকের জন্য। সো এটা আমরা এখান থেকে মনে রাখি। আর গতীয় রোধটাও মনে রাখি আমরা এখানে, যে হচ্ছে আর সমান হচ্ছে কি আমাদের এরকম যে ডেল ভি বাই হচ্ছে কত ডেল আই, সেই গতীয় রোধ। সো এই সূত্রটাও মনে রাখবো, এখান থেকে আমাদের প্রশ্ন আসবে। গতীয় রোধ, সো গতীয় রোধ আর ইকুয়াল টু কে ডেল ভি বাই হচ্ছে কত আমাদের ডেল আই। সো দ্যাটস ইট। সো এই ছিল আমাদের এখানকার জিনিসপাতিগুলো, এখান থেকে আমরা মনে রাখবো। এবার আমরা দেখবো হচ্ছে ডায়োডের ব্যবহার। সেটা আমরা দেখলাম যে সম্মুখ ঝোঁক বা বিমুখ ঝোঁক আমরা হচ্ছে কীভাবে চিনবো সেটা। অনেক সময় আদর্শ ডায়োড বলা হবে। আদর্শ ডায়োড মানে কি, আদর্শ ডায়োড কি অনেক সময় তুমি পাবা, এরকম কথাগুলো পাবা যে আদর্শ ডায়োড, হ্যাঁ আদর্শ ডায়োড মানে কি। সো কোনো আদর্শ ডায়োডের কথা তোমাকে যদি বলে, আদর্শ ডায়োড মানে হচ্ছে এরকম যে তাকে যদি তুমি কি করো, ফরওয়ার্ড বায়াসে যুক্ত করো, ফরওয়ার্ড বায়াসে যুক্ত করলে আমরা কি কারেন্টের মানটা খুব ভালো পাবো, মানে একদম কারেন্ট পাবো আর কি। আর যদি রিভার্স বাসে যুক্ত করো কোনো পরিমাণ কি হবে না, তারপরে এটাকে পরিবাহী নিয়ে আচরণ করবে। ফরওয়ার্ড বাসে যুক্ত করলে কারেন্ট পাওয়া মানে কি, সেটা পরিবাহী নিয়ে আচরণ করবে। সেটা হচ্ছে কিসের নিয়ে আচরণ করবে, পরিবাহী নিয়ে আচরণ করবে, যে সুন্দর মতো কারেন্ট যাইতে দিবে, হ্যাঁ পরিবাহীর মতো আচরণ করবে, পরিবাহীর ন্যায় আচরণ করবে, পরিবাহীর ন্যায়। আর যদি রিভার্স বাসে যুক্ত করো এই ডায়োডকে, তখন সে একদমই সম্পূর্ণ অন্তরকের মতো আচরণ করবে, মানে কোনো কারেন্ট যাইতে দিবে না, অন্তরকের মতো আচরণ করবে, আর ওটা কি পরিবাহীর ন্যায় আচরণ করবে। সেরকম যদি হয় তাহলে আমরা বলি আদর্শ ডায়োড, একেবারেই আদর্শ ডায়োড। তাহলে রিভার্স বায়াসে কি অনেক রোধ দেখাবে, এখন কোনো রোধই থাকবে না এটার মধ্যে, পরিবাহী মানে কিনে রোধ একেবারেই কম, এরকম। সো এটা আমরা বুঝবো আদর্শ ডায়োড যদি বলে, সে আমরা যেন বুঝতে পারি। সো এখন আমরা দেখবো হচ্ছে ডায়োডের ব্যবহারটা, যে ডায়োড ব্যবহার করে তুমি কী করতে পারো। সো ডায়োডের একটা ব্যবহার হচ্ছে কি, যে রেকটিফিকেশন হচ্ছে ডায়োডের ব্যবহার। সো এখান থেকে লিখে ফেলতে পারো আমাদের হচ্ছে এখানকার ডায়োডের ব্যবহার, যে ডায়োডের ব্যবহার। সো ডায়োডের ব্যবহারটা খেয়াল করো, যে ডায়োডের ব্যবহারটা কি, যে ডায়োডকে আমরা কিভাবে ইউজ করতে পারি, রেকটিফিকেশনের কাজে ইউজ করতে পারি, অর্থাৎ একমুখীকরণে কাজে লাগাইতে পারি।
ডায়োডের ব্যবহারটা কি? একটা ব্যবহার হচ্ছে কি যে রেকটিফিকেশন। ডায়োডের ব্যবহারটা হচ্ছে কি লিখতেছি আমরা কি যে রেকটিফিকেশন। ডায়োডের ব্যবহারটা হচ্ছে রেকটিফিকেশন। সো ডায়োডের ব্যবহারটা কি যে রেকটিফিকেশন। সো রেকটিফিকেশনের কাজে বা আমরা এটাকে বাংলায় বলতে পারি কি একমুখীকরণ করতে। হ্যাঁ, একমুখীকরণে, একমুখী আমরা ব্যবহার করি কিসে যে একমুখীকরণে কি হয় ডায়োডটা ব্যবহার করা হয়। সো একমুখীকরণ বলতে কি বোঝায় যে এরকম যে এসি থেকে এসিকে, হ্যাঁ এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে পরিণত করতে, হ্যাঁ বা রূপান্তরিত করতে এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে হচ্ছে যে এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে রূপান্তরিত করতে আমরা কি ব্যবহার করি? এই ডায়োডটা ব্যবহার করি। হ্যাঁ, রূপান্তরিত করতে কি হয়? ডায়োড ব্যবহার করা হয়। সো ডায়োডটা কিভাবে কাজে লাগে, কিভাবে আমরা ব্যবহারটা করি, সো সেটা আমরা এখন দেখব। ডায়োড ব্যবহার করা হয়। সো আসো আমরা সেটা এখন দেখি। এসিকে ডিসি বানাইতে যে ডায়োড ব্যবহার করি সেটা আমরা কিভাবে ব্যবহার করি। এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে রূপান্তরিত করতে ডায়োডের ব্যবহার। সো প্রথমে তাহলে ডায়োডটা কীভাবে ব্যবহার করি সেটা আমরা চলো পরের পেজে দেখা শুরু করি। সো এখানে আমরা প্রথমে দেখবো হচ্ছে, সো আমরা এখানে দেখতেছি কি রেকটিফিকেশন। এটা আমাদের টপিকের নাম কি? এখানে আমাদের টপিকগুলোর নাম হচ্ছে রেকটিফিকেশন। আমরা এই সবগুলো পেজে হচ্ছে এরকম রেকটিফিকেশন দেখবো আর কি। হ্যাঁ, রেকটিফিকেশন আমরা এখানে দেখবো। সো রেকটিফিকেশন আমরা দেখবো। সো এখানে লিখে ফেলো সবাই যে রেকটিফিকেশন। সো এই টপিকটার নামই হচ্ছে আমাদের কি যে রেকটিফিকেশন। সো রেকটিফিকেশনে কীভাবে কি হচ্ছে তুমি একটু খেয়াল করো। যেখানে আমরা কী ইউজ করতেছি, কীভাবে ইউজ করতেছি। সো আমরা এসিকে ডিসি বানাবো। সেখানে যে বলছিলাম যে এসিকে ডিসি বানাবো, সেটা মানেটা কি? এটা মানে হচ্ছে এরকম, আমাদের কাছে এসি সিগন্যাল যদি এরকম থাকে, হ্যাঁ এসি সিগন্যাল যদি থাকে, সো এই এসি সিগন্যালটাকে আমরা কি করব? এই এসি সিগন্যালটাকে, এটা হচ্ছে এসি, আর এটাকে আমরা ডিসি বানানোর চেষ্টা করবো আমরা। সেটা ডিসি হচ্ছে এরকম, হ্যাঁ যে আমাদের এইরকম ভোল্টেজ মানটা কী হবে? জাস্ট এরকম হবে। সো এসিকে এরকম ডিসি যদি বানাতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে বানাবো? এই ডায়োড ব্যবহার করব। সো প্রথমত আমরা একটা দেখবো যে একটি ডায়োড ব্যবহার করে, যে একটি ডায়োড ব্যবহার করলে কি হয়। একটি ডায়োড ব্যবহার করার পরে কি ঘটবে। সো একটি ডায়োড ব্যবহার করে আমরা এসিকে ডিসি কীভাবে বানাইতে পারি সেটা আমরা এখন ট্রাই করব। একটি ডায়োড ব্যবহার করলে কি ঘটনা ঘটবে। সো আমরা এখানে একটা সেই সিস্টেমটা বা একটা আমরা ডায়োডটা একটু এঁকে নিয়ে যে কীভাবে তাকে সংযোগ করবো খেয়াল করো। সো মনে করো আমাদের কি আছে এখানে, এরকম জিনিসটা আছে। হ্যাঁ, সো আমরা এখানে চিত্রটা দেখাই যে ফর এক্সাম্পল এখানে আমরা একটা কি দিচ্ছি? এসি সিগন্যাল দিচ্ছি। এখানে একটা এসি সিগন্যাল দিচ্ছি। সো এসি সিগন্যালের সাথে সো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে এরকম, তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে আমরা এরকম, আর সাথে সাথে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে যে এই অবস্থা আর হচ্ছে এই অবস্থা। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের এসি সিগন্যাল আমাদের এখান থেকে যাবে। সো আমরা এখানে একটা এরকম কি নিলাম? আবেশ প্রক্রিয়ার জন্য এটা আমরা এই ব্যবস্থাটা নিলাম, হ্যাঁ কুণ্ডলী নিলাম। সো এখানে আমাদের এসি সিগন্যাল, এইটা এই তিন দ্বারাই তুমি বুঝবা কি এসি সিগন্যাল মানে কি? ওই যে এটাকে দেখালাম দিক পরিবর্তী প্রবাহ। সো এই এসি সিগন্যালটাকে আমরা কি করলাম? এখানে একটা আবেশ প্রক্রিয়ার জন্য একটা কুণ্ডলী নিয়ে নিলাম এবং মাঝখানে আমরা ট্রান্সফরমার ইউজ করতে পারি। এবং এখানেও আমরা কি নিলাম? এখানে হচ্ছে জাস্ট একটু কাছাকাছি রাখলাম আমরা। এখানে আমরা দেখো কি করব? এই দেখো এই ডায়োডগুলোকে আমরা সংযুক্ত করব। সো এই ডায়োডগুলোকে আমরা এখানে সংযুক্ত করবো। সো কীভাবে ডায়োডগুলোকে সংযুক্ত করতেছি তুমি তো একটু খেয়াল করো। ডায়োডগুলো আমরা কীভাবে সংযুক্ত এখানে করতেছি, কোথায় সংযুক্ত করতেছি। সো এই হচ্ছে আমাদের এখানে একটা এখানে দিয়ে দিলাম আমরা, আর হচ্ছে এখানে আমরা একটা দিয়ে দিলাম। ঠিক আছে, সো আমরা কীভাবে সংযুক্ত করবো খেয়াল করো। সো আমরা এই জায়গাটার মধ্যে একটা ডায়োড নিব আর কি। এই জায়গাটার মধ্যে একটা ডায়োডকে আমরা সংযুক্ত করবো। কীভাবে ডায়োডকে সংযুক্ত করবো খেয়াল করো। সো আমরা একটা ডায়োডকে এইভাবে সংযুক্ত করলাম। এবং এটা হচ্ছে একটা কি ডায়োডের কি? ডায়োডের হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে ডায়োডের পি টাইপ, এটা হচ্ছে ডায়োডের পি টাইপ, এটা হচ্ছে ডায়োডের এন টাইপ। ঠিক আছে, সো এটা ডায়োড নিচ্ছি আমরা এবং এখানে একটা আমরা কী করছি? একটা রোধ নিচ্ছি। ভালো কথা। সো
সো নিয়ে আমরা একটা ডায়োড ব্যবহার করে এরকম কি করব, এসি সিগন্যালকে ডিসি বানানোর চেষ্টা করব। সো আমরা এখানে ইনপুট হিসেবে দিব কি, এখানে আমরা ইনপুট হিসেবে দিব হচ্ছে যে এসি সিগন্যাল দিব আমরা। সো এসি সিগন্যাল দিলে কি হয় খেয়াল করো, ইনপুট আমরা এখানে দিচ্ছি, আমরা একটু আগাই নিই, সেটাকে আমরা একটু আগাই নিই। সো ইনপুটটা আমরা দিচ্ছি এখানে, সো ইনপুটটা আমরা এখানে দিচ্ছি। সো ইনপুট দিলাম, ইনপুটে দিলে আউটপুটে কী পাবো সেটাই আমাদের এখানে কাজ, সেটাই হচ্ছে আমাদের এখানে কাজ। ইনপুটে দিলে আউটপুটে কী পাওয়া যাবে সেটা একটু চেক করা। সো ভালো, সো এখান থেকে তুমি খেয়াল করো, আমরা ইনপুট দিলাম হচ্ছে এরকম, এই যে হচ্ছে ইনপুট দিলাম, এরকম ইনপুট দিলাম, এরকম ইনপুট দিলাম। সো ভালো কথা, সো ইনপুট দিলাম আমরা। এবার আউটপুটে কী পাওয়া যাক সেটা দেখা যায়, আউটপুটে কী পাবো সেটা দেখা যায়। সো এসি সিগন্যালে কি থাকে যে একটা প্রথম দেখো, প্রথম অর্ধচক্রে, এটাকে বলবো আমরা পজিটিভ হাফ সাইকেল। সো প্রথম অর্ধচক্রে এসি সিগন্যাল মানে কি, প্রথমে যখন এই প্রথম হাফ সাইকেল যাবে, সো সেই ক্ষেত্রে প্রথম হাফ সাইকেলে এই প্রান্তটা পজিটিভ, অর্থাৎ এই প্রান্তটা পজিটিভ, এই প্রান্ত পজিটিভ হলে এই প্রান্ত নেগেটিভ হবে। তো হাফ সাইকেলে কি হয়, এক প্রান্ত পজিটিভ আর এক প্রান্ত নেগেটিভ, প্রথম প্রান্তটা পজিটিভ, দ্বিতীয় প্রান্তটা নেগেটিভ। সো এবার এটা পজিটিভ হলে এটা নেগেটিভ। এবার তুমি চিন্তা করো, যখনই এই অংশটুকু প্রবাহিত হবে প্রথম অর্ধচক্রের জন্য, এই প্রান্তটা যদি পজিটিভ হয় এটা তো পি টাইপ। সো পি টাইপের সাথে এটা হচ্ছে কি, এটা পি টাইপ যদি হয়, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। পি টাইপের সাথে পজিটিভ মানে কি, বিদ্যুৎ প্রবাহিত হবে। সো এর মধ্যে দিয়ে তুমি বিদ্যুৎটা প্রবাহিত হবে, আমাদের কি রোধ। সো যখনই এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, তুমি কিন্তু একটা ভোল্টেজের মান পাও, সেখান থেকে এটি পাবা, ভোল্টেজ পাবা। এখানে কিন্তু একটা ভোল্টেজ পাবা, এখানে একটা ভোল্টেজ পাবা। সো এখানকার যে ভোল্টেজটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, এখানে যে ভোল্টেজটা পাবা সেই ভোল্টেজটা হচ্ছে কি, আমাদের এখানে আউটপুট ভোল্টেজ। সো একটা ভোল্টেজ পাবো আমরা। সো যখনই এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তো ভোল্টেজ পাবো, আউটপুট ভোল্টেজ পাবো। আর কারেন্টটা প্রবাহিত হবে কিনা, হ্যাঁ, পজিটিভ হাফ সাইকেলের জন্য এটা প্লাস, এটা পি টাইপ। আমরা জানি পি টাইপ আর প্লাস মানে কি, ফরওয়ার্ড ব্যাস, তার মানে কারেন্ট যাবে। তার মানে এখান থেকে কি হবে, এর মধ্যে দিয়ে কারেন্টটা যাবে, এর মধ্যে কারেন্টের মধ্যে যাবে, কারেন্টটা যাবে, কারেন্টটা যাবে, কারেন্টটা যাবে। সো কারেন্ট যখন এর মধ্যে যাবে, কারেন্ট গেলে রোধের মধ্যে দিয়ে গেলে আমি একটা ভোল্টেজ পাবো। তো সেখানে আমরা একটা ভোল্টেজ পাচ্ছি। তো সেই ভোল্টেজের মানটা কীরকম হবে সেটা আমরা আসলে এখান থেকে দেখাই। সো তার আগে আমরা এটা এখান থেকে কপি করে নিচ্ছি। সেখানে আউটপুটের জন্য আমরা এখানে আঁকবো আর কি, হ্যাঁ, আউটপুটের জন্য কীভাবে। তো তুমি খেয়াল করবা যে আউটপুটের জন্য তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে আউটপুটের জন্য, হ্যাঁ, আউটপুট। সো আউটপুটের জন্য যেটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে এরকম যে আউটপুট। সো আউটপুটের জন্য তুমি দেখো এরকম পাবা যে পজিটিভ হাফ সাইকেলের জন্য তুমি একটা মান কিন্তু পাইছো, এটুকু পাইছো। আচ্ছা ভালো। এরপরে যখন নেগেটিভ হাফ সাইকেল, এখানে যে আমাদের নেগেটিভ হাফ সাইকেল ছিল, এই যে নেগেটিভ হাফ সাইকেল। সো নেগেটিভ হাফ সাইকেলের জন্য দেখা যাবে যে এই প্রান্তটা কী হয়ে যাবে, এই প্রান্তটা কী হয়ে যাবে, আমাদের নেগেটিভ হয়ে যাবে, হ্যাঁ, নেগেটিভ হয়ে যাবে। তখন এরকম ঘটনা ঘটবে, নেগেটিভ হাফ সাইকেল এই প্রান্তটা নেগেটিভ, তারপরে এটা নেগেটিভ, তার মানে এটা পজিটিভ, পজিটিভ। এবার তুমি খেয়াল করো, নেগেটিভের সাথে পি টাইপ, তার মানে তখন কীভাবে কাজ করবে, রিভার্স বায়াস হিসেবে কাজ করবে। তো রিভার্স বায়াস হিসেবে যখন কাজ করবে তখন তুমি কিন্তু এখানে কোনো ভোল্টেজের মান পাবা না, কারণ কি এর মধ্যে কোনো কারেন্ট যাবে না, কারেন্ট না গেলে কোনো ভোল্টেজ পাবা না, ভোল্টেজ শূন্য। সো এই পর্যন্ত তুমি কী পেলা, যে ভোল্টেজের মানটা শূন্য পাই। সো আবারও যখন কী হবে, এই পরবর্তীতে আবারও পজিটিভ হাফ সাইকেলের জন্য তুমি চিন্তা করবা, তখন দেখবে এই প্রান্তটা কি আবারও পজিটিভ হয়ে যাবে, আর এই প্রান্তগুলো আবারও কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, এই প্রান্তগুলো নেগেটিভ, নেগেটিভ। সো এই পজিটিভের সাথে পি টাইপ যুক্ত আছে, সেটা আবারও ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করবে, কারেন্ট এর মধ্যে দিয়ে যাবে, কারেন্ট রোধের মধ্যে দিয়ে একটা ভোল্টেজ পাবা আউটপুটে। সো আউটপুট তুমি আবার একটা ভোল্টেজ পাবা। তার মানে খেয়াল করো, পজিটিভ হাফ সাইকেলে ভোল্টেজ পাইছো, নেগেটিভে পাও নাই, পজিটিভে পাইছো, নেগেটিভে পাও নাই, আবারও পজিটিভে পাবা, নেগেটিভে পাবা না। সো এইভাবে চলতে থাকবে। তার মানে তুমি কী পাইলা, যে ইনপুটে তুমি এসি দিলা, দিক পরিবর্তী প্রবাহ, আর আউটপুটে দেখো তুমি একদিকেই তুমি কিন্তু ভোল্টেজগুলো পাইছো, একদিকেই ভোল্টেজগুলো পাইছো। এবং সেটা কিন্তু দেখো একটা ঘটনা ঘটাইছে, তুমি কিন্তু সম্পূর্ণ ফুল সাইকেলের জন্য, এই যে ফুল সাইকেল, তুমি পুরো ফুল সাইকেলটা তুমি চিন্তা করো, একদম এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত যে ফুল সাইকেল, এই ফুল সাইকেলের জন্য তুমি কিন্তু এই ভোল্টেজটা পাও নাই, শুধুমাত্র অর্ধেক এই সাইকেলটার জন্যই তুমি কিন্তু কী পাইছো, এখানে ভোল্টেজটা পাইছো, এইটার জন্যই তুমি সেই ভোল্টেজটা পাইছো, এইটুকুর জন্যই ভোল্টেজটা পাইছো। সো তুমি কিন্তু পুরোটার জন্য ভোল্টেজ পাচ্ছ না, শুধুমাত্র এই হাফের জন্য ভোল্টেজটা পাচ্ছ। সো হাফ সাইকেলের জন্য তুমি খালি ভোল্টেজটা পাচ্ছ, আর এখানে তোমার একটা লস হয়েছে, কোনো ভোল্টেজ পাও নাই, কিন্তু একদিকে হয়ে গেছে। সো এটাকে আমরা এই জন্য বলি যে হচ্ছে হাফ সাইকেল রেকটিফিকেশন, যে হাফ সাইকেল রেকটিফিকেশন। কারণ একটা ডায়োড যখন আমরা ব্যবহার করি,
তখন আমরা দেখি যে শুধুমাত্র হাফ সাইকেল রেকটিফাই হয়, তার মানে শুধুমাত্র অর্ধচক্র আমরা দেখি যে রেকটিফাই হইতে দেখি। সো এই কথাটা একটু মনে রাখবো আমরা, যে একটা ডায়োড ব্যবহার করলে কি হয়, সেটা হাফ সাইকেল রেকটিফিকেশন হয়, সেই কথাটা তুমি একটু মাথায় রাখতে পারো। বা এটাকে আমরা বাংলাতে বলি হচ্ছে অর্ধ তরঙ্গ একমুখীকরণ। এভাবে বাংলাতে এটার নাম কি, যে অর্ধ তরঙ্গ। এটা কি অর্ধ তরঙ্গ। সো তোমাকে যদি কখনো বলে অর্ধ তরঙ্গ একমুখীকরণ, তখন তুমি বুঝবা যে অর্ধ তরঙ্গ একমুখীকরণ মানে কি বোঝাইছে, এই একটা ডায়োড ব্যবহার করে করতে হবে। সো এই কথা তোমাকে মাথায় রাখতে হবে, একটা ডায়োড ব্যবহার করে যদি আমরা এই কাজটা করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা এখানে অর্ধ তরঙ্গ রেকটিফিকেশনটা দেখতে পাবো, মানে অর্ধেক সাইকেল রেকটিফিকেশন হবে। এগুলো কিন্তু ব্যাখ্যাতে আসবে সৃজনশীলে, কীভাবে আসবে নেক্সট আমরা দেখবো। সো আমরা যদি এটাকে যদি একটু কপি করে নিই, তো তুমি একটু খেয়াল করো তুমি এখানে কী পাবা। এবার আমরা এই একটা ডায়োড না, আমরা বরঞ্চ করবো কি, দুইটা ডায়োড ব্যবহার করব। সো দুটি ডায়োড ব্যবহার করলে কি ঘটনা ঘটবে, সো আমরা করবো কি, এবার যে দুটি ডায়োড ব্যবহার করে আমরা রেকটিফিকেশন দেখবো, এবং তখন তুমি খেয়াল করবা এটার হাফ সাইকেল হবে না, তখন তুমি দেখবা এটা কি হবে, যে ফুল সাইকেল রেকটিফিকেশনটাই তুমি দেখতে পাবা এখানে। সো ফুল সাইকেল রেকটিফিকেশনটা দেখতে কীরকম হবে সেটা চলো আমরা এখানে ট্রাই করি। যে ফুল সাইকেল রেকটিফিকেশন, তখন আমরা বলবো অর্ধ তরঙ্গ বলবো না, তখন আমরা বলবো হচ্ছে পূর্ণ তরঙ্গ, যে পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন। তো আমরা নাম দিব হচ্ছে কি, যে পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন। ঠিক আছে, এটাকে আমরা নাম দিব হচ্ছে পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন। সেই পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনটা কীভাবে ঘটবে, আমরা আবারও এখানে কি নিব, আমরা একটা এখানে এরকম এসি সোর্স নিব, আর এসি সোর্সের সাথে আমরা এখানে ডায়োড যুক্ত করব। এবং ডায়োডটা আমরা কীভাবে যুক্ত করবো সেটা তুমি খেয়াল করো। ডায়োডটা কীভাবে যুক্ত হবে, ডায়োডটা কীভাবে তখন যুক্ত হবে সেটা তুমি খেয়াল করো। হ্যাঁ, যখন ডায়োডটা আসলে এখানে পুরোটাই আসলে এই পথটা থাকবে, তখন আমরা ডায়োডটা আসলে দুইটাকে দুই প্রান্তে যুক্ত করে দিব। দুইটা ডায়োড আমরা যুক্ত করব, এবং তখন আমরা দুইটা ডায়োড আসলে দুই প্রান্তে যুক্ত করে দেব। তার মানে এরকমভাবে যুক্ত হবে। সো আমাদের এখানে একটা ডায়োড আছে, সো এই হচ্ছে আমাদের ডায়োড আছে। ঠিক আছে, সো ভালো কথা। সো এই হচ্ছে আমাদের ডায়োড, এই হচ্ছে আমাদের ডায়োড। ওকে, ভালো কথা। সো একটা ডায়োড, আবার এখানে আরেকটা ডায়োড আছে, খুবই ভালো। সো ডায়োডের এই প্রান্তটা কী প্রান্ত, এটা হচ্ছে আমার ডায়োডের পি প্রান্ত, পি টাইপ, এটা ডায়োডের পি টাইপ। ঠিক আছে, আচ্ছা ভালো। সো দুটো ডায়োড আমরা যুক্ত করলাম, ডায়োড 1 ডায়োড 2। আর আমরা এর সাথে করে দেবো কি, এই মাঝখান দিয়ে আমরা করে দেবো কি, এই মাঝখান দিয়ে আমরা একটা রোধ যুক্ত করে দেবো। যদি এখানে রোধ আছে, যদি এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে তুমি এখানে কী পাবা, একটা ভোল্টেজ পাবা, তাই না, ভি আউটপুট পাবা, একটা ভোল্টেজ পাবা। সো এখানে ভোল্টেজের মানটা আমরা দেখবো আউটপুটে কত পাচ্ছি বা পাচ্ছি কিনা। সো প্রথম যখন তুমি কী করলা, ইনপুট তো পাইছই, সো আমরা ইনপুট থেকে আউটপুটটা নিব। ইনপুট কি, পজিটিভ হাফ সাইকেল। তো যখন পজিটিভ হাফ সাইকেল, এই প্রান্তটা প্লাস আর এই প্রান্তটা কি মাইনাস। এবার খেয়াল করো, এটা প্লাস, প্লাসের সাথে পি টাইপ, তাহলে প্লাসের সাথে পি টাইপ মানে কি, ফরওয়ার্ড বায়াস। তার মানে কি, কারেন্ট প্রবাহিত হবে কিনা, এই সুন্দর মতো কারেন্ট এই যে আসবে, আসার পরে দেখবি কি এখানে সুন্দর রাস্তা আছে, সো এদিক দিয়ে চলে যাবে। সো তার মানে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এবং দেখো এখানে কারেন্ট প্রবাহিত হবে কিনা, না, এটা মাইনাস এবং হচ্ছে পি টাইপ। মাইনাস আর পি টাইপ মানে কি, এটা রিভার্স বায়াস, আর রিভার্স বায়াসে কোনো কারেন্ট যায় না, সো এই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, বরঞ্চ কারেন্ট কোন দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে কারেন্ট আসবে, এই দিক দিয়ে ঢুকে যাবে, কারেন্ট চলে যাবে। সো এটা হচ্ছে আমাদের কি, কারেন্ট প্রবাহের দিক। সো আমি এখানে এই রোধের মধ্যে কারেন্ট যাবে, তার মানে এখানে একটা ভোল্টেজ পাবো, এবং সেই ভোল্টেজটা তুমি এরকম পাবা, যে এখানে একটা ভোল্টেজ তুমি পাইলাম। ঠিক আছে, সো পজিটিভ হাফ সাইকেলে কারেন্ট পাইলাম। সো এবার দেখি নেগেটিভ হাফ সাইকেলে কী ঘটে। সো নেগেটিভ হাফ সাইকেলে কী ঘটবে, এখানে আমাদের এই প্রান্তটা চেঞ্জ হবে, এই প্রান্তটাও চেঞ্জ হবে। যখন আমি দিলাম কি এখানে নেগেটিভ এই প্রান্তটা, আর এই প্রান্তটা কী দিলাম, পজিটিভ। সো এবার তুমি চিন্তা করো, এটা নেগেটিভ, আর হচ্ছে নেগেটিভের সাথে পি টাইপ। সো এন এর সাথে পি মানে কি, রিভার্স বায়াস, আর রিভার্স বায়াসে কোনো কারেন্ট প্রবাহিত হয় না জানি, তার মানে এতে কোনো কারেন্ট যাবে না। এদিকে খেয়াল করো, এটা প্লাস এবং পি টাইপ, প্লাস আর পি টাইপ মানে কি, এটা ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে কী হয়, কারেন্ট প্রবাহিত হয়, তার মানে কারেন্ট এবার এদিক দিয়ে প্রবাহিত হয়ে এদিকে চলে আসবে, তাহলে কারেন্ট এই রাস্তা দিয়ে প্রবাহিত হবে। ঠিক আছে, সো ওই দিক দিয়ে কারেন্ট যাবে না, বরঞ্চ কারেন্ট এদিক দিয়ে যাবে। সো এদিক দিয়ে যাবে। সো কারেন্ট যখন এদিক দিয়ে যাচ্ছে এই রোধের মধ্য দিয়ে, তার মানে এখানে ভোল্টেজ পাবা। আর ভোল্টেজ পাইলে তুমি দেখো এই নেগেটিভ হাফ সাইকেলের জন্য তুমি একটা ভোল্টেজ পাইলা, তার মানে কি, আবার কি এদিক দিয়েই কারেন্ট গেছে না, আগের বার এদিক দিয়ে কারেন্ট গেছিলো, আবার কি এদিক দিয়েই কারেন্ট গেছে। সো কারেন্ট গেছে, কারেন্ট একই দিকে গেছে, সো আমরা এখানে ভোল্টেজটা একই দিকে পাবো। সো ভোল্টেজটা আমরা একই দিকে পাইলাম এখানে। সো এখানে পজিটিভের জন্য ভোল্টেজ পাইলাম, নেগেটিভের জন্য তুমি একটা ভোল্টেজের মান পাইলাম। সেম একইভাবে যখন তুমি আবারও পজিটিভ হাফ সাইকেল হবে, এই প্রান্তটা প্লাস হবে এবং এই প্রান্তটা তখন কী হবে, মাইনাস হবে। তো প্লাসের জন্য তখন কি আবারও এদিক দিয়ে কারেন্ট যাবে, তখন তুমি কি আবারও একটা কী পাবা, এরকম একটা চক্র পাবা। এই পজিটিভ হাফ সাইকেলের জন্য তুমি কি আবারও একটা ভোল্টেজ পাবা। নেগেটিভ হাফ সাইকেল যখন আবার আসবে, তখন কি আবারও এই প্রান্তটা কি প্লাস হয়ে যাবে এবং এই প্রান্তটা মাইনাস হবে।
তখন তুমি কি দেখতে পাবা, তখন তুমি দেখবা যে এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, তখন তুমি কি নেগেটিভ হাফ সাইকেলের জন্য তুমি একটা কি পাবা, ভোল্টেজ পাবা। এবার তুমি খেয়াল করে দেখো যে এই ফুল সাইকেলের জন্যই পজিটিভ নেগেটিভ দুইটার জন্য আমরা কি পাইতেছি, ভোল্টেজ পাচ্ছি। তার মানে এবার কিন্তু ভোল্টেজটা দেখো সবগুলো কিন্তু পজিটিভ দিকে চলে আসছে। তার মানে কিন্তু এখানে কি পাবো আমরা, এখানে কিন্তু আমরা কি পাবো, এখানে কিন্তু হচ্ছে আমরা একটা ডিসি কারেন্ট কিন্তু পাই গেলাম। দেখছো যে এখানে ডিসি কারেন্ট হয়ে গেল আমাদের। সো এটা ছিল আমাদের এসি কারেন্ট, ইনপুট ছিল আমাদের কি এসি, ইনপুট ছিল হচ্ছে আমাদের কি এসি, হ্যাঁ এসি ইনপুট, আর আউটপুট আমরা কি পাইলাম, হচ্ছে ডিসি আউটপুট কিন্তু আমরা পাইলাম। এবং এখানে দেখো যদিও আউটপুটের মানটা কীরকম পাওয়া গেছে, একটু এরকম পাওয়া গেছে না, স্পন্দনশীল পাওয়া গেছে, এরকম স্পন্দনশীল পাওয়া গেছে, এরকম একদম স্ট্রেট হয় নাই। একদম স্ট্রেট হইতো যদি আমরা এখানে আরও কিছু ইউজ করতাম, আমরা যদি এখানে আমরা হচ্ছে ক্যাপাসিটার ইউজ করতাম, তাহলে একদম স্ট্রেট পাওয়া যেত। সো আমরা আপাতত কী পাইতেছি, এরকম স্পন্দনশীল পাইতেছি। আর ক্যাপাসিটার ইউজ করলে আমরা কি পাইতাম, ক্যাপাসিটার ইউজ করলে আমরা এখানে একদম হচ্ছে স্ট্রেট পাইতাম আমরা। এবং তুমি আরেকটা জিনিস খেয়াল করো যে আগে আমাদের হচ্ছে এই কম্পাঙ্ক কত হয়, এখানে কম্পাঙ্ক কত হয়, দেখো এখানে কম্পাঙ্ক ছিল কি আগে যে 2 পাই। সো এখানে বর্তমানে কম্পাঙ্ক কত হয়ে গেছে খেয়াল করে দেখো, এখানে দেখো কত কম্পাঙ্ক হয়ে গেছে আমাদের, কত সময় পর পর আবারও ব্যাক করছে, শুধুমাত্র এইটুক পরপরই। সো পাই, এখানে তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, আগে যেই কম্পাঙ্ক ছিল এখন তার কম্পাঙ্ক কি হয়ে গেছে, কম্পাঙ্ক কি বেড়ে গেছে নাকি অর্ধেক হয়ে গেছে না দ্বিগুণ হয়ে গেছে। সো আগে যে কম্পাঙ্ক ছিল যদি এইটুকু কম্পাঙ্ক হয়তো, মনে করো যে কথার কথা এইটুকুর কম্পাঙ্ক তুমি ধরতা যে কম্পাঙ্ক হচ্ছে 500 বা হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে 100, এটুকু হচ্ছে 100, সো এটুকু হচ্ছে 100 ছিল। সো 100 যাওয়ার পরে তুমি কি পাইতা, এখানে কম্পাঙ্ক পাইতে। এবং এখানে তুমি খেয়াল করে দেখো এইটুকু মানে হচ্ছে 100, এইটার মধ্যে কত পাই গেছে, 2বার পাই গেছে না, ডাবল হয়ে গেছে না, তাহলে ফ্রিকোয়েন্সি কিন্তু এখানে দেখো দ্বিগুণ হয়ে গেছে। সো এই কথাটা একটু এখান থেকে মনে রাখতে পারো। সো এই ইনফরমেশন আমরা একটু মনে রাখলাম। সো এই ছিল আমাদের এখানকার যে রেকটিফিকেশন আমাদের কী হয়েছে, এই জিনিসগুলো ঘটছে। আমরা এখানে আরেকটা জিনিস একটু দেখব, সেটা হচ্ছে আরেকটা রেকটিফিকেশন দেখব। এই 2টা ডায়োড না, আমরা এখান থেকে 4টা ডায়োড ব্যবহার করে আমরা একটা রেকটিফিকেশন দেখব। সো আমরা এবার এখানে লিখে ফেলতে পারি যে 2টি ডায়োড নয়, আমরা এখন দেখব হচ্ছে কি 4টি ডায়োড। এবং এই 4টি ডায়োড ব্যবহার করলেও কিন্তু এখানে কি হয়, এই 4টা ডায়োড ব্যবহার করলেও কিন্তু কি হয়, এই ফুল সাইকেল বা পূর্ণ তরঙ্গ একমুখীকরণ হয়। এবং তখন আমরা এটার একটি স্পেশাল নাম দিই, 4টা ডায়োড ব্যবহার করলে এটাকে বলা হয় যে ব্রিজ রেকটিফায়ার, এটাকে বলা হয় হচ্ছে ব্রিজ রেকটিফিকেশন। পরীক্ষা এটা আসে। সো এটা আমাদের একটু আঁকাটাকা শিখে রাখতে হবে যে ব্রিজ রেকটিফায়ার, হ্যাঁ ব্রিজ রেকটিফায়ার। সো আমরা এখন ব্রিজ রেকটিফায়ারটা দেখবো যে ব্রিজ রেকটিফায়ারটা কীভাবে আমাদের এখান থেকে আঁকে, বা ব্রিজ রেকটিফায়ারটা আমাদের এখান থেকে কীভাবে কাজ করে। সো ব্রিজ রেকটিফায়ারটা কীরকম, সো এখানে আমরা একটা ব্রিজ রেকটিফায়ার আঁকবো। এবং একইভাবে আমাদের এখানে যে হচ্ছে এসি ইনপুট আর হচ্ছে ডিসি আউটপুট, এই সব কিছু আমরা এখান থেকে পাবো, ঠিক আছে। আচ্ছা আমরা এটাকে আবার মুছে দিচ্ছি, এটা আমাদের লাগবে না এখান থেকে, মুছে দিচ্ছি। ওকে, সো এখানে আমরা এটা দিলাম হচ্ছে ডিসি, আমাদের এটা আমাদের আউটপুট, ডিসি আউটপুট, ঠিক আছে। তো আমরা এখন চলো এখান থেকে দেখবো হচ্ছে ব্রিজ রেকটিফিকেশনটা। সো এবার আমরা চলো ব্রিজ রেকটিফায়ারটা দেখি যে ব্রিজ রেকটিফায়ার 4টি ডায়োড ব্যবহার করে কিভাবে এখানে কি করে, যে ব্রিজ রেকটিফিকেশনটা করে। সো প্রথমেই তোমাকে এখানে চিত্রটা একটু আঁকতে হবে যে ব্রিজ রেকটিফায়ার চিত্রটা তুমি আঁকবা। সো কীভাবে আঁকবা একটু তুমি খেয়াল করো, আমি তোমাকে দেখাই দিচ্ছি। সো এইটুকু তো আগের মতোই থাকবে। সো এখানে তুমি কি করবা, এখানে তুমি হচ্ছে এরকম 2টা বাহু বের করবা এবং এখানে তুমি একটাকে এইভাবে সংযোগ করবা। সো তুমি এটাকে উল্টাভাবে সংযোগ করতে পারো, সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। সো একটাভাবে তুমি শিখো। সো তুমি এইভাবে সংযোগ করলো এখানে, এবং এখানে পরবর্তীতে তুমি এই পাশে আরেকটাকে তুমি এইটা যেভাবে সংযোগ করছো তার উল্টা দিকে তুমি সংযোগ করে দিবা। সো এটাকে তুমি কী করবা, এটাকে তুমি এরকম উল্টা দিকে সংযোগ করবা, মানে হচ্ছে এই এন টাইপটাকে আগে দিবা, পি টাইপটাকে পরে দিবা, ঠিক আছে, এরকম তুমি দিবা। এবং এখানে কি করবা, এখানে হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে একটা রকম রেজিস্ট্যান্স দিয়ে দিবা। তারপরে কি হবে, এখানে তুমি এটা দিলা, দেওয়ার পরে এখানে বাহু বের হবে, এখানে তুমি আরেকটাকে সংযোগ দিবা। সো আরেকটাকে সংযোগ দিবা কীভাবে, আরেকটাকে তুমি সংযোগ দিবা হচ্ছে যে এইটা যেভাবে তুমি সংযোগ দিছো, হ্যাঁ সেটাকে তুমি সেভাবে সংযোগ দিবা আর কি, সেই হলুদটাকে এভাবে সংযোগ দিবা। সো তুমি এখানে সংযোগ দিলা, সো হচ্ছে সংযোগ দিলা। সো এখানে তোমার এরকম যুক্ত হবে, এরকমভাবে তুমি থাকবে, বা জিনিসটাকে তুমি এরকম সুন্দর করে দেখাইতে পারো, জিনিসটাকে তুমি একটু সুন্দর করে এভাবেই দেখাইতে পারো আর কি। যে এখানে যে যুক্ত হয়েছে তুমি একটু জিনিসটা দেখতেও সুন্দর হবে আর কি। এভাবে তুমি সংযোগ করতে পারো, এই স্টাইলে সংযোগ করতে পারো। সো এই স্টাইলে সংযোগ করলে জিনিসটা তখন কীরকম হবে, এরকম হবে। সো এইটাকে যেভাবে তুমি দিছিলা সেই স্টাইলে তুমি এখানে দিবা, হ্যাঁ। সো এই দুটাকে একরকম রাখলা।
সো ওকে, ভালো কথা, এরকম তুমি সংযোগ করে দিলা। আবার এইখানে যেটা দিছিলে এই পাশে সেভাবে তুমি জিনিসটা একটু দেওয়ার চেষ্টা করবা, তাহলে তুমি দেখবা যে এখানে সুন্দর তোমার আঁকাটা ইজি হয়ে যাবে। তাহলে তুমি এখানে কি করবা, এখানে বাহু থেকে গেল, সো এখান থেকে মনে করো এরকম, কারণ এটা উপরের দিকে ছিল এরকম এই এন টাইপটা, সো এটাকে এন টাইপ দিয়ে দিলা। তো দেখো এই যে এন টাইপ, এই যে এন টাইপ। আবার এখানকার হলুদটার ক্ষেত্রে খেয়াল করো যে এটা হচ্ছে পি টাইপ, এই যে হচ্ছে পি টাইপ। সো একটু এরকম মেনটেন করলে বাকিটুকু তোমার আর নিয়ে টেনশন করতে হবে না। সো এই যে হচ্ছে বাকিটুকু মিলাই দিলাম। সো এই হচ্ছে আমাদের 4টা ডায়োড। এই 4টা ডায়োডের নাম দিয়ে দিচ্ছি আমরা। একটা ডায়োডের নাম দিলাম হচ্ছে কি, সাপোজ এটাকে নাম দিলাম সাপোজ হচ্ছে D1, এটা হচ্ছে আমাদের কি D2, এটা হচ্ছে আমাদের কি D3, এটা হচ্ছে আমাদের D4। সো এভাবে 4টা ডায়োড ব্যবহার করলেও আমরা এরকম এসি ইনপুট থেকে ডিসি আউটপুট এরকম আমরা পাবো, একমুখী পাবো। সেটা কীভাবে? সো আবারও সেম ঘটনা আমরা আগের মধ্যে জিনিসটাকে ব্যাখ্যা করবো। সো এখানে যা যা ছিল তাদের থাক। সো পজিটিভ হাফ সাইকেলের জন্য, এই পজিটিভ হাফ সাইকেলের জন্য কী ঘটনা ঘটে আমরা দেখে আসো। সো পজিটিভ হাফ সাইকেলের জন্য এই প্রান্তটা পজিটিভ, এই প্রান্তটা নেগেটিভ, তাহলে ওটা হবে তখন, হ্যাঁ। তো এটা পজিটিভ আর নেগেটিভ। তো যদি পজিটিভ হয়, চিন্তা করে এবার, তাহলে তুমি গিয়ে আমি এই হাইলাইটার দিয়ে দেখাই, বুঝতে তোমার সুবিধা হবে যে কোন দিক দিয়ে যাচ্ছে। তো যখন এই প্রান্তটা পজিটিভ, সেই পজিটিভের সাথে দেখো তো কোনটা হচ্ছে পি টাইপ যুক্ত আছে, যে এই প্রান্তটা পি টাইপ। খেয়াল করো এটা প্লাস, এই প্লাসের সাথে এটা তো আমাদের কি পি টাইপ, আর এটা তো এন টাইপ। সো আমরা জানি এই প্লাস, এই পি টাইপের সাথে পজিটিভ যুক্ত, তার মানে কি ফরওয়ার্ড বায়াস, তাহলে কারেন্ট আসলে এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে আসবে না, কারণ এন টাইপ। সো কারেন্ট এদিক দিয়ে আসবে, আসার পরে দেখতেছে কি এখানে তো আবার বাধা, কারেন্ট কী করবে, এদিকে চলে আসবে। এদিকে আসলো, এই রোধের মধ্যে দিয়ে চলে আসলো। যখনই আবার দেখতেছি কি এখানে আবার কি আছে, এটাও কি দেখো, এই প্রান্তটা পজিটিভ আর এই প্রান্তটাও কি পি টাইপ। সো পজিটিভের সাথে তুমি খেয়াল করো, এই দেখো তুমি খেয়াল করো, দেখো তুমি একটু খেয়াল করো, এটা আমাদের পজিটিভ ছিল, পজিটিভের সাথে কিন্তু দেখো এটা কি, যে হচ্ছে পজিটিভ পি টাইপটা যুক্ত। সো পজিটিভের সাথে পি টাইপ যুক্ত মানে কি, এটা ফরওয়ার্ড বায়াস। সো কারেন্ট এদিক দিয়ে ঢুকবে, কারেন্ট এবার কী হবে, এদিক দিয়ে বাকিটুকু চলে আসবে। ঘটনা কি, প্রথম পজিটিভ হাফ সাইকেলে কী ঘটলো, পজিটিভ হাফ সাইকেলে এটা প্লাসের সাথে এটা আমাদের কি ছিল, প্লাসের সাথে এটা হচ্ছে পি টাইপ। সো পজিটিভ মানে ফরওয়ার্ড বায়াস, কারেন্ট এদিক দিয়ে ঢুকবে, এই রোধের মধ্য দিয়ে চলে এসে এটাও ফরওয়ার্ড বায়াস, এদিক দিয়ে আসবে। তার মানে D1 এবং D3 এর মধ্যে প্রবাহিত হইলো। তাহলে কারেন্ট আসলে কোন দিক দিয়ে প্রবাহিত হলো খেয়াল করো, এই রাস্তা দিয়ে প্রবাহিত হলো। তো তুমি বলে দিবা যে হচ্ছে পজিটিভ হাফ সাইকেলে কারেন্টটা এখানে বিন্দু দিয়ে দিতে পারো, পরীক্ষা যখন লিখবা তুমি একটু বিন্দু দিয়ে দিতে পারো, যেটা হচ্ছে কি এ বিন্দু। সো এ বিন্দু হয়ে D1 ডায়োডের মধ্য দিয়ে বি বিন্দু দিয়ে সি বিন্দুতে এসে D3 ডায়োডের মধ্য দিয়ে এই সাপোজ এটা হচ্ছে অন্য বিন্দু দিয়ে আমরা, যে হচ্ছে কথা হচ্ছে ই বিন্দুর মধ্য দিয়ে সে আবারও চলে আসে। তাহলে প্রথম আমরা কি পাইলাম, এই রোধের মধ্য দিয়ে আমরা কি পাইলাম, ভোল্টেজ, কারেন্ট গেল, কি ভোল্টেজ পাইলাম আমরা। নেগেটিভ হাফ সাইকেলে কী ঘটে দেখি আমরা, কোন দিক দিয়ে যায়। সো নেগেটিভ হাফ সাইকেল তুমি বলবে এটা নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত। সো এটা নেগেটিভ প্রান্ত। সো নেগেটিভ প্রান্তের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো, নেগেটিভ প্রান্তের ক্ষেত্রে কোন দিকে যাবে। সো এটা নেগেটিভ প্রান্ত এবং নেগেটিভের সাথে দেখো এই যে এন টাইপ, সো এটা কি ফরওয়ার্ড বায়াসে আছে। সো এটা ফরওয়ার্ড বায়াস, তো কারেন্ট আসলে এদিক দিয়ে আসবে। সো এদিক দিয়ে এসে কারেন্ট আবারও এদিক দিয়ে চলে গেল, এই যে রোধের মধ্য দিয়ে গিয়ে আবার দেখো এটা এন টাইপ। সো এন এর সাথে কি হবে, এন এর মধ্য দিয়ে যাবে, তারপরে আবারও কারেন্ট এদিক দিয়ে এসে এখানে ফেরত আসবে। তার মানে কী হলো, এই দেখো নেগেটিভের মধ্য দিয়ে এন টাইপের, নেগেটিভ আর এন টাইপ, তাহলে ফরওয়ার্ড বায়াস, এটা তাহলে ফরওয়ার্ড বায়াস, কারণ এদিক দিয়ে গিয়ে এইটাও ফরওয়ার্ড বায়াস, তাহলে D2 এবং D4 ফরওয়ার্ড বায়াস। সো নেগেটিভ হাফ সাইকেলে কী হবে, যে D2 এবং D4 ফরওয়ার্ড বায়াস। সো এটুকু তুমি অ্যাটলিস্ট লিখে রাখতে পারো যে পজিটিভ অর্ধচক্রে, সেটা আমরা কী লিখে রাখতে পারি এখান থেকে, যে হচ্ছে পজিটিভ অর্ধচক্রে, যে প্লাস অর্ধচক্রে। সো পজিটিভ অর্ধচক্রে আমাদের এখানে ফরওয়ার্ড বায়াস ছিল, কে ফরওয়ার্ড বায়াস ছিল হচ্ছে D1 এবং হচ্ছে D3 ছিল হচ্ছে ফরওয়ার্ড বায়াস। হ্যাঁ, D এবং D3 ছিল আমাদের সম্মুখ ছিল, বাংলা লিখে দিই আমরা এখানে সম্মুখ ঝোঁক। D1 এবং D3 কি ছিল, সম্মুখী ঝোঁকে ছিল। এবং নেগেটিভ অর্ধচক্রে কি হয়েছে তুমি খেয়াল করো, উল্টা, মানে বাকিগুলা কি আমাদের ফরওয়ার্ড বায়াসে ছিল, যে D2 এবং হচ্ছে D4 সম্মুখী ঝুঁকি ছিল এবং কারেন্টটা এভাবে প্রবাহিত হলো। পরীক্ষা যখন ব্যাখ্যা আসবে তুমি এভাবে লিখবা, কিন্তু পরীক্ষা যখন এরকম ব্যাখ্যা আসবে তখন তোমাকে কিন্তু এভাবে লিখতে হবে, যে হচ্ছে এই ঘটনাটা তোমাকে লিখতে হবে যে কি, যে প্রথম অর্ধচক্রে বা নেগেটিভ 2 নম্বরটা বলি, নেগেটিভ অর্ধচক্রে কারেন্ট কোন দিক দিয়ে হইলো, এরকম এই প্রান্তটা নেগেটিভ, এই প্রান্তটা পজিটিভ। সুতরাং নেগেটিভের সাথে এই D2 ফরওয়ার্ড বায়াসে আছে এবং D4 ফরওয়ার্ড বায়াসে আছে। সুতরাং কারেন্ট কি হবে, সুতরাং কারেন্ট হচ্ছে এই বিন্দু দিয়ে এসে D2 ডায়োডের মধ্য দিয়ে সি বিন্দু হতে বিতে গিয়ে D4 ডায়োডের মধ্য দিয়ে এই প্রান্তে চলে আসবে। তোমাকে এইটাই বাংলায় ব্যাখ্যা লিখতে হবে পরীক্ষা যখন আসবে 2টা চক্রের ক্ষেত্রে।
সো এইটুকু তুমি বুঝলা কীভাবে কী করতে হয় এবং এই চিত্রটা তোমাকে একটু আলাদা করে মনে রাখতে হবে যেন পরীক্ষা আসলে দিতে পারো। পরীক্ষা এখান থেকে ঘ নম্বর ব্যাখ্যামূলক আসবে যে এখান থেকে ব্যাখ্যা করো যে কীভাবে আমরা এখানে রেকটিফিকেশনটা করতে পারি। সো ডায়ট ব্যবহার করে রেকটিফিকেশনটা করা যায়, একটা ডায়ট ব্যবহার করে, দুইটি ডায়ট ব্যবহার করে বা চারটি ডায়ট ব্যবহার করে আমরা কী করতে পারি সেটা দেখা গেল। এবং এখানে কী খেয়াল করছো, এখানে কম্পাঙ্ক যদি কী হয়, এটার কম্পাঙ্ক যদি হয় এফ, এই ইনপুটের কম্পাঙ্ক যদি হয় এফ, তাহলে আউটপুটের যে কম্পাঙ্ক, এই আউটপুটের কম্পাঙ্ক ধরলাম হচ্ছে এফ প্রাইম। ইনপুটের কম্পাঙ্ক যদি এফ হয়, ইনপুটের কম্পাঙ্ক যদি এফ হয়, তাহলে আমাদের এই আউটপুটের কম্পাঙ্ক হবে এফ প্রাইম এবং এফ প্রাইমের এই মানটা হবে ইনপুটের দ্বিগুণ। সো এই কথা একটু মনে রাখতে পারো যে আউটপুটের কম্পাঙ্ক কী হয়, ইনপুটের দ্বিগুণ হয়। এখানে কম্পাঙ্ক মনে করো 50, হ্যাঁ কথার কথা আমি তো বলি, এখানকার কম্পাঙ্ক যদি বলে হচ্ছে 50, এখানকার কম্পাঙ্ক 50 হার্জ, তাহলে আউটপুটে যে আমরা কম্পাঙ্ক পাইছি তার ডাবল। দেখো একই অঞ্চলের মধ্যে আমরা দুইবার রিপিটেশন পেতেছি, দেখে আমাদের কম্পাঙ্কটা কী আসবে, ডাবল আসবে। 2 ইন্টু কত 50, অর্থাৎ কত আসবে 100 হার্জ। সো এগুলো কিন্তু পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে। সো এইটুকু কথা এখান থেকে মনে রাখো। ব্যাখ্যা হিসেবে আসলে ব্রিজ রেকটিফায়ার যদি বলে এটাই দিবা, যদি তোমাকে বলে হচ্ছে একমুখীকরণ করো, এসিকে ডিসি বানাও, পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, ব্রিজ রেকটিফায়ার দিবা। অথবা ব্রিজ রেকটিফায়ারের পাশাপাশি তুমি হচ্ছে এখানে যে হচ্ছে দুইটা ডাট ব্যবহার করে সেটাও কাজে লাগতে পারে, সেটাও তোমাকে মনে রাখতে হবে। এক্ষেত্রেও পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন হচ্ছে মানে কি কম্পাঙ্ক দ্বিগুণ হবে। সো একটু কথা এখান থেকে মনে রাখবো, ইনশাল্লাহ হয়ে যাবে। সো আমরা এর পরবর্তীতে আমরা ডায়োডের এইটুকু দেখে ফেললাম, ডায়োডে কী কী প্রশ্ন আসতে পারে। আমরা সিকিউয়ে দেখবো, সিকিউয়ে কী ধরনের ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আসে। এইটাই পরীক্ষায় মেইনলি আসে যে একমুখীকরণটা ব্যাখ্যা করো, এসিকে ডিসি বানানোটা ব্যাখ্যা করো। সো তুমি এভাবে ব্যাখ্যা করে দিতে হবে। তো সিকিউতে আমরা দেখবো বাকি অংশটুকু এবং আমাদের এরপর থেকে ট্রানজিস্টর আমরা করে ফেলবো ইনশাল্লাহ।